স্ক্রিন কি হচ্ছে ফিক্সড হয়ে আছে নাকি চেঞ্জ হচ্ছে? তোমরা কি চেঞ্জটা দেখতে পারতেছো? ম্যাম ফিক্সড হয়ে আছে। ফিক্সড হয়ে আছে। কি ব্যাপারে চেঞ্জ হচ্ছে না কেন? বলো তো কেমনে চেঞ্জ করা যায়? কারো কাছে কি বইটা আছে? পিডিএফ আছে? হোস্ট কে? হানিফ না? জি ম্যাম। আচ্ছা, তুমি একটু বইয়ের পিডিএফটা শো করো তো। এটা কি এটার জন্য ম্যাম কি আমার কাছে এক্সেস? কিন্তু পিডিএফটা নাই। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, শো করো তো দেখি। দেখা যাচ্ছে কিন্তু চেঞ্জ করো তো স্লাইডটা, মানে ইয়া করো, নিচের দিকে নামাও দেখি। চেঞ্জ হয়? আচ্ছা, আমারটা কেন হচ্ছে না? হ্যাঁ, তোমারটা চেঞ্জ হচ্ছে কিন্তু আমারটা কেন হচ্ছে না? তুমি কোথায় ক্লিক করছো? ওপেন করে দেন কি করেছো? প্রেজেন্টেশনে ক্লিক করে আছে, দাঁড়াও। হ্যাঁ, সেটা তো আমিও করলাম কিন্তু আমার মানে হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না কেন? টপিকগুলো নিচের দিকে নামছে না কেন স্লাইডটা?
ঠিক আছে, ইয়া চেঞ্জ করো। 12 নম্বর টপিক, 12 নম্বর চ্যাপ্টারটা দাও। আমাদের আর লাস্ট দুইটা চ্যাপ্টার আছে, 12 আর 13। হ্যাঁ, কেউ একটু সাউন্ডটা বন্ধ করো, মিউট করো, ইকো হচ্ছে। আচ্ছা, সো 12 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে আমরা অটো কোরিলেশন দেখব। অটো কোরিলেশনের আগে হচ্ছে আমরা কি দেখেছিলাম? কি প্রবলেমগুলো আমরা দেখেছিলাম? কারো কি মনে আছে? তোমরা কি আমার কথা শুনতেছো? Yes, ma'am. জি ম্যাম। অটো কোরিলেশনের আগে হচ্ছে আমরা কি টপিক পড়েছিলাম? দ্যাটস মিন একটা মাল্টিপল রিগ্রেশনে কি প্রবলেম ফেস করি আমরা, এগুলোই তো আমরা দেখছি না? Yes, এটা ma'am. হচ্ছে আমাদের লাস্ট একটা প্রবলেম। এর আগে কোনটা দেখছি? Haber's elasticity. What হ্যাঁ, happens is the এই প্রবলেমগুলো আমরা দেখছি। এখন হচ্ছে এটা দেখবো হচ্ছে অটো কোরিলেশন। অটো কোরিলেশনটা কি আসলে? এটা হচ্ছে আমরা যে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলে কিছু অ্যাজাম্পশন আমরা পড়েছিলাম। এখানে একটা কথা ছিল যে ইরর টার্ম, হ্যাঁ, এটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, কারোর সাথে রিলেশন থাকবে না। ইরর টার্ম যেটা, সেটা নিজেদের মধ্যেও রিলেশন থাকবে না এবং অন্য কোনো ভেরিয়েবলের সাথেও থাকবে না। দ্যাটস মিন ইরর টার্মটা কি ইন্ডিপেন্ডেন্ট, এরকম একটা অ্যাজাম্পশন আমাদের ছিল। তো এই অ্যাজাম্পশনটা যখন ভায়োলেট করে তখনই হচ্ছে আমার অটো কোরিলেশন প্রবলেমটা অ্যারাইজ করে থাকে। তাহলে কি হইলো, আমার যে ইরর টার্ম সেটা যদি কোরিলেট হয়ে যায় নিজেদের মধ্যে অথবা অন্য কোনো ভেরিয়েবলের সাথে, যদি কোরিলেট হয় তখন সেটাকে অটো কোরিলেশন আমরা বলি ওই প্রবলেমটাকে। বোঝা গেছে যে অটো কোরিলেশন জিনিসটা কি? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তোমরা কি ট্যুরে যাচ্ছ না? No, ma'am. শুধু terminating niche. Our masters. মাস্টার্স আর কি, আর কোনটা? Ma'am, fourth base. Sorry, fourth year. মানে ফাইনাল ইয়ার ম্যাম আর কি। ফাইনাল ইয়ার। আচ্ছা, এটা কি তোমাদের কি নিয়মটা এরকম যে হচ্ছে লাস্ট 2 ব্যাচ যায়? ম্যাম এটা নিয়মটা ma'am এবছরই এভাবে। প্রথম শুরু হয়েছে ম্যাম আর কি। আচ্ছা, আগের কি সবাই গিয়েছো? জি ম্যাম, একসাথে গিয়েছিলাম গত ট্যুর গুলোতে আর কি। আচ্ছা আচ্ছা ম্যাম আচ্ছা এবছর হচ্ছে যে যারা ফাইনাল ইয়ারে আছে ওদের ট্যুরে যাওয়ার কথা আর কি, কিন্তু আমাদের এই যে মাস্টার্সে যারা আছেন ওরা তো ট্যুর পায় না, এই জন্য হচ্ছে ফাইনাল ইয়ারের ভাইরা হচ্ছে ওদেরকে একসাথে নিয়ে যাচ্ছে আর কি। একসাথে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। আর তোমাদের পরীক্ষার তো ডেট এখনো হয়নি নাকি হয়েছে? ম্যাম 16 তারিখ হয়েছে, ma'am. সম্ভবত বললো আর কি ম্যাম। 16 তারিখ। আচ্ছা, ঠিক আছে। তোমরা তো আরেকটা হচ্ছে কুইজ দিতে চেয়েছো না? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট কুইজটা কোন চ্যাপ্টারের উপর নিয়েছিলাম? প্রথমটা তো সম্ভবত মাল্টিকোলিনিয়ারিটি থেকে নিয়েছেন নাকি ম্যাম? 7, 8, 10 নিয়েছেন। দুইটা থেকে মানে। দুইটা থেকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি বন্ধের আগেই তো পরীক্ষা দিবে না? কুইজটা তো বন্ধের আগেই দিবে, ঈদের বন্ধের আগেই। জি ম্যাম, পরে তোমার মনে হয় না সময় পাবো আর কি। হ্যাঁ। 1 তারিখ 2 তারিখ হচ্ছে আমরা ক্লাস পাবো না, আর এর মাঝখানে হচ্ছে আমাদের ট্যুর আছে। ট্যুর মনে হয় 30 তারিখ রাতে ফেরত আসবে। Ma'am, বন্ধের আগেও তো বেশি একটা টাইম নাই। হ্যাঁ, বলো। ম্যাম বন্ধের আগেও তো টাইম নাই, ট্যুরে চলে হ্যাঁ, যাবেন আমি সেটা দেখছি 1 তারিখ এবং 2 তারিখ। হ্যাঁ, দুইটা ডে আছে আমাদের। সো এই 2 দিনের একদিন হচ্ছে আমরা কুইজটা দিয়ে ফেলবো। তোমাদের সাথে আমার ক্লাস কবে, কোন দিন? ম্যাম ম্যাম রবি রবিবার এবং সোমবার। রবিবার এবং সোমবার। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা 1 তারিখতেই। জি ম্যাম। ওকে ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আমি টপিক হচ্ছে ক্লাস শেষ করার আগে বলে দিচ্ছি কোন কোন টপিক থাকছে।
আচ্ছা, সো এই যে অটো কোরিলেশনের চ্যাপ্টারটা হচ্ছে আমরা সবকিছু দেখবো এরকম না, কিছু কিছু স্পেসিফিক জায়গাগুলো দেখবো। কারণ এই চ্যাপ্টারটার সাথে হচ্ছে আমাদের পরবর্তী অনেকগুলা চ্যাপ্টারের মিল আছে, যেগুলো তোমরা এখন বললে বুঝবা না। যখন তোমরা আরো ফার্দার পড়বা, টাইম সিরিজ অ্যানালাইসিস করবা, ওই জায়গাগুলোতে আমার এই মানে এই জিনিসগুলো লাগবে। সো এটার হচ্ছে জাস্ট আমরা পড়বো হচ্ছে অটো কোরিলেশনটা কি, কি কি কনসিকুয়েন্স হয়, তারপরে এটা টাইপস, কয়েক ধরনের টাইপস আছে এবং কিভাবে আমরা ডিটেক্ট করি। তো এই কয়েকটা জিনিস পড়বো। তো আর এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু আসবে না, জাস্ট হচ্ছে আমরা যেরকম ভাবে আগে পড়েছিলাম যে ধরো মাল্টিকুলিনারিটি কি, হ্যাঁ এটা হইলে কি হয় একটা মডেলের, একটা মডেল থেকে তুমি কিভাবে বুঝবা যে ওই মডেলের মধ্যে এই ইয়াটা আছে, এই প্রবলেমটা আছে, এবং এরপরে হচ্ছে কি ওয়েতে তুমি হচ্ছে এটাকে ডিটেকশন করবা, হ্যাঁ কি মেজার তুমি আনবা এটার জন্য। সো ফার্স্ট অফ অল যেটা বললাম যে অটো কোরিলেশনটা হচ্ছে আমার ইরর টার্মগুলো যখন একটা আরেকটার সাথে কোরিলেট হয়েছে। এখন তুমি বলতে পারো যে একটা মডেলের ইরর টার্ম তো একটাই, কিন্তু এই অটো কোরিলেশন প্রবলেমটাই হয় তোমার টাইম সিরিজ অ্যানালাইসিসের মধ্যে। টাইম সিরিজের প্রত্যেকটা পয়েন্টের জন্য কি এক একটা ইকুয়েশন আমরা পাই। তো ওই সময়টাতে আমার ধরো ইরর টার্ম কি থাকে, একটা টাইম থাকে অনেক, মানে ধরো যে হচ্ছে 25 বছর ধরে তোমার এরকম একটা টাইম আছে, প্রত্যেকটা জায়গার জন্য তুমি এক একটা হচ্ছে টাইম পিরিয়ড পাবা। ধরো তুমি ধরো ইউটি, হ্যাঁ আবার ধরো ইউটি 1 2 এরকম ভাবে প্রত্যেকটার জন্য তুমি ইরর টার্ম পাবা। এক একটা ইরর টার্ম যদি রিলেট হয়ে যায়, একটার সাথে আরেকটা যদি রিলেট হয়, ধরো U1 এর সাথে U2 হচ্ছে আমার রিলেট হয়ে গিয়েছে, যদি রিলেট হয় তখনই হচ্ছে আমরা এই প্রবলেমটা ফেস করব। আবার এরকমও হতে পারে যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে এক্স, এই এক্স এর সাথে যদি আমার এই ইরর টার্মটা রিলেট হয়ে যায়, তাইলেও তোমার এই প্রবলেমটা হবে। আবার এরকম হতে পারে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথেও রিলেট হতে পারে, মানে ইন্টার ডিপেন্ড হয়ে যেতে পারে। তো সোজা কথায় যদি ইরর টার্মটা আর ইন্ডিপেন্ডেন্ট না থাকে, আরেকজনের উপর ডিপেন্ড করে, আরেকটার সাথে সম্পর্ক থাকে, তাইলেই হচ্ছে আমার এই প্রবলেমটা অ্যারাইজ করে। এখন এই প্রবলেমটা অ্যারাইজ করার মানে কেন করে, এটার কিছু পয়েন্ট আছে। ইয়াটা চেঞ্জ করো তো, নিচের দিকে নামাও, পরের পেজে যাও। দেখো নেচার অফ দ্য প্রবলেম আছে, এটা তোমরা রিডিং পড়বা, এখানে খুব বেশি কিছু নাই, কেন এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটা কি কি কারণে হতে পারে। ধরো তুমি একটা ভেরিয়েবল বেশি অ্যাড করলা, একটা ভেরিয়েবল কম অ্যাড করলা, অথবা মিস ইন্টারপ্রেট ডাটা নিলা, হ্যাঁ তোমার মিসলিডিং ডাটা নিলা, এরকম ডাটা নিলা যেটা হচ্ছে মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাটা না, বা অনেক বড় ডাটা নিলা যেটাকে আবার ম্যানিপুলেশন করতে হবে তোমার। তো এইসব কারণে হচ্ছে আমার এই প্রবলেমগুলো হইতে পারে। সেম আমরা যেরকম আগে যে প্রবলেমগুলো দেখছি যে যে কারণে হয়, এটাও কাইন্ড অফ এরকম কারণেই হয়। এখন কথা হচ্ছে এটা হইলে কি কি কনসিকুয়েন্স হয়। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা যেরকম ওই যে ব্লু পড়েছিলাম, হ্যাঁ সেম মাল্টিকুলিনারিটিতে কি দেখেছিলাম, যখন থাকে তখন কি ব্লু প্রপার্টিটা হোল্ড করে নাকি করে না। করে। আচ্ছা, তারপরে টপিকটা ছিল হেটারোস্ক্যারাসিটি, ওইটাতে কি হোল্ড করে নাকি করে না। এটাতে করে না ম্যাম। করে না। সো অটো কোরিলেশনেও সেম, যে হচ্ছে করবে না, আনবায়াসড থাকবে, কনসিস্টেন্ট থাকবে। ঠিক আছে, আমাদের প্রথম প্রপার্টি কি ছিল, আনবায়াসড থাকতে হবে, তারপর কনসিস্টেন্ট থাকতে হবে, এবং আমার ইফিশিয়েন্ট এস্টিমেটর হতে হবে। কিন্তু এই অটো কোরিলেশন হইলে আমার ইফিশিয়েন্ট এস্টিমেটরটা আমরা পাই না। বুঝা গেছে, ইফিশিয়েন্ট এস্টিমেটরটা আমরা পাই না, এটা আমরা মাল্টিকুলিনারিটি এবং হচ্ছে কি হেটারোস্ক্যারাসিটিতে হচ্ছে আমরা প্রুফ করে দেখেছিলাম, হ্যাঁ যে আমার হচ্ছে ইফিশিয়েন্ট আর হয় না, আমার পেরেন্টসটা অনেক বেশি হাই হয়ে যায়। তো এখানে আর প্রুফ করে দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে বা প্রশ্ন এরকম হয় যে অটো কোরিলেশন থাকলে কি কি কনসিকুয়েন্স হতে পারে, তখন তুমি 1 2 3 এরকম পয়েন্ট করে লিখতে পারো, সেখানে আর প্রুফ করে দেখাতে হবে না। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে আমার আনবায়াসড প্রপার্টি ঠিক থাকবে, কনসিস্টেন্টও হবে, কিন্তু আমার এস্টিমেটর গুলো কি ইফিশিয়েন্ট হবে না। ঠিক আছে, বোঝা গেছে, এটা এফিশিয়েন্ট হবে না। আচ্ছা, যদি আমার এস্টিমেটর গুলো ইফিশিয়েন্ট না হয়, তাইলে আমার স্ট্যান্ডার্ড এরর কি হবে, যেটা পাওয়ার কথা সেটা কি প্রপারলি থাকবে নাকি থাকবে না। থাকবে না ম্যাম। থাকবে না, দ্যাটস মিন বায়াসড হয়ে যাবে। ইফিশিয়েন্ট স্ট্যান্ডার্ড এররটা হচ্ছে আমার আর আগের মতো থাকবে না, অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা তুমি পাবা না, সেটা বায়াসড হয়ে যাবে। সো যখন আমার স্ট্যান্ডার্ড এরর বায়াসড হবে, হ্যাঁ তখন আমার যে টি টেস্ট এফ টেস্ট আমরা করি অথবা কাই স্কয়ার টেস্ট করি, সেইখানে কি প্রবলেম হবে।
টি টেস্ট দিয়ে কি দেখি? টি টেস্ট দিয়ে কি ভেরিয়েবল দেখি নাকি হচ্ছে ফুল মডেলটা দেখি কোনটা? টি টেস্ট হ্যাঁ, একটা সিঙ্গেল ভেরিয়েবল আমরা দেখি না? আর এফ টেস্ট দিয়ে হচ্ছে হোল মডেলটা দেখি আমরা। সো যখন তুমি স্ট্যান্ডার্ড এররটা আমরা বলছি যেটা বায়াসড হয়ে যাচ্ছে, তাইলে আমার টি টেস্টটা কি হবে? যেটা তুমি আগে পেতা ওরকম রেজাল্ট তুমি পাবা না। যদি তুমি সিগনিফিকেন্ট পাইতে তাহলে এখন ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তাহলে ইনসিগনিফিকেন্ট হয়ে গেলে ওই ভেরিয়েবলটা তোমার আর কোনো কাজের না। সেম তোমার যদি এফ টেস্ট হচ্ছে সেটাও তোমার ইনসিগনিফিকেন্ট রেজাল্ট চলে আসবে। বুঝা গেছে? একটার পর আরেকটা তোমাকে মানে বুঝতে হবে যে প্রথম আমার ইফিশিয়েন্ট হইলো না, আমার যে এস্টিমেটেড প্যারামিটার গুলা ছিল সেটা ইফিশিয়েন্ট হচ্ছে না। যদি আমার এফিশিয়েন্ট না হয় তাহলে আমার স্ট্যান্ডার্ড এররটা বায়াসড হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড এরর যদি বায়াসড হয় তাহলে আমার টি টেস্ট, এফ টেস্ট অথবা যেই টেস্টগুলো আমরা করি না কেন, একটা মডেলকে রান করার জন্য আমরা অনেক ধরনের টেস্ট করি। এফ টেস্ট করি, টি টেস্ট করি, এরকম আরো অনেকগুলো আছে। চাউ টেস্ট করেছো, কাই স্কয়ার করেছো। তো এই টেস্টগুলো তখন আর কি যেরকম পাওয়ার কথা, যদি তোমার সিগনিফিকেন্ট পাওয়ার কথা তখন আর সিগনিফিকেন্ট হবে না, ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। দ্যাটস মিন সবকিছুই বায়াসড হয়ে যাবে। যখন দেখবা যে আমার টি টেস্টের রেজাল্ট ইনসিগনিফিকেন্ট আসছে, তখন তো আমার ওই ভেরিয়েবলটা নেওয়ার কোনো মানে নাই। আছে? তার মানে তোমার পুরা মডেলটার যে ইন্টারপ্রিটেশন সেখানে একটা মিসলিডিং রেজাল্ট তুমি পাবা। এবং একই সাথে তোমার আর স্কয়ার, যেহেতু আমার ইফিশিয়েন্ট এস্টিমেটর আমি পাচ্ছি না, তাহলে অবশ্যই আমার ভেরিয়েন্সটা হাই হয়ে যাচ্ছে। আমার আর স্কয়ারটা কি হচ্ছে? ইনফ্ল্যাট হচ্ছে, মানে ভেরি করছে, বেড়ে যাচ্ছে। তো এটা কি বোঝা গেছে কি কি কনসিকুয়েন্সেস হবে? ইয়েস ম্যাম। সেম আমরা আগে যা পড়েছি ওটার মতোই কিন্তু। প্রত্যেকটা এই যে ৩টা ৪টা প্রবলেম আমরা পড়ছি, প্রত্যেকটার কনসিকুয়েন্স কিন্তু প্রায় সেম, অলমোস্ট সেম। আচ্ছা, তারপর আমি যেহেতু চেঞ্জ করতে পারছি না, আমি তোমাদের বইয়ে হচ্ছে বলে দেব কোন কোন জায়গাটা পড়াচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে টাইপস অফ অটো কোরিলেশন। আচ্ছা, একটা ফিগার আছে, দেখো তো ৪-৫টা ফিগার আছে। ইয়েস ম্যাম। এখানে থামো একটু। দেখো ১ নাম্বার যে ফিগারটা, এখানে কি অটো কোরিলেশন আছে কি নাই? এই যে ৫টা ফিগার আমার এখানে দেয়া আছে। প্রথমে একটু বলে নেই, অটো কোরিলেশন হচ্ছে ৩ রকমের হয়। একটা হচ্ছে যে পজিটিভ রিলেশন হবে, আরেকটা হচ্ছে নেগেটিভ রিলেশন হবে, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যে নো রিলেশন, আর কি কোনো রিলেশন নাই। তো এটা আমরা দেখব পরবর্তীতে অনেকগুলো টেস্ট করে, ওই টেস্টের মাধ্যমে এই রেজাল্টগুলো আমরা পাই। প্রথমত দেখো যে ১ নাম্বার যে এ নাম্বার যে ফিগারটা দেয়া আছে, এখান থেকে হচ্ছে দেখো তো মানে এটা কি কি হচ্ছে, এটাকে কি বলে, কি শেপে আছে? মানে এখান থেকে কি তুমি আইডেন্টিফাই করতে পারছো এটা কোনো শেপে আছে? না আপ ডাউন হচ্ছে। সর্পিলাকার। সো এখানে হচ্ছে তুমি যদি গ্রাফ দেখে বোঝার চেষ্টা করো, সো এখানে তুমি কোনো ধরনের রিলেশন তুমি ড্র করতে পারছো না। একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে না। কাইন্ড অফ হচ্ছে আমরা যেরকম যে বিজনেস সাইকেল পড়েছি ওইরকম, একবার পিক একবার আপ এরকম হচ্ছে। সো এইখান থেকে তুমি কোনো রিলেশন তুমি ড্র করতে পারছো না। দ্যাটস মিন বাড়ছে না কমছে এরকম কিছু বলতে পারছো না। একবার এক এক টাইমে এক এক রকম হচ্ছে, তার মানে এখানে কোনো ধরনের রিলেশন নাই। বি নাম্বার ফিগারটা দেখো, যেটা দেখাই যাচ্ছে যে এটা কি রিলেশন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, উপরের দিকে যাচ্ছে। টাইম বাড়ছে আমার, ইউ এবং ইউ হ্যাড দুইটাই হচ্ছে কি বাড়ছে। সো এটা হচ্ছে আমার পজিটিভ রিলেশন। হ্যাঁ, তার মানে এখানে অটো কোরিলেশন আছে এবং এটা হচ্ছে পজিটিভ। আর এই নাম্বারটাতে কি ছিল? এই নাম্বারটাতে অটো কোরিলেশন নাই, আমরা ডিটেক্ট করতে পারি নাই, কারণ এটা কি আকারে আছে সেটাও আমরা ডিটেক্ট করতে পারি নাই। তারপর দেখো সি নাম্বার যে ফিগারটা, সেখানে দেখো কি নেগেটিভ। হ্যাঁ, তারপর ডি নাম্বারটাও কি একটা রিলেশন কিন্তু আছে, দেখো উপর থেকে যাচ্ছে আবার নিচে আসছে, এটাও একটা রিলেশন আছে। হ্যাঁ, আর ই নাম্বারে দেখো একটা কি পুরোপুরি একটা এটাকে কি বলে হরাইজন্টাল ভাবে আছে। তো এখানে কি কোনো ধরনের রিলেশন নাই, তাহলে এ এবং ই তে হচ্ছে আমার কোনো ধরনের রিলেশন নাই, বাকি বাদে 3টাতে হচ্ছে আমার রিলেশন আছে। এখন আমরা কিভাবে ডিটেক্ট করব? অনেকগুলা ওয়ে আছে। এই যে একটা তোমরা দেখলা যে গ্রাফিক্যাল ওয়েতে আমরা বলতে পারছি, তুমি গ্রাফ দেখে বুঝতে পারবা যে আছে কি নাই। যখন তুমি দেখবা যত বেশি স্ক্যাটার ওয়েতে থাকবে তত বেশি হচ্ছে আমার কি অটো কোরিলেশন নাই।
যখনই দেখবে যে একটা প্যাটার্ন ফলো করছে, একটা ট্রেন্ড ফলো করছে, তখনই বুঝতে হবে যে এখানে আমার অটো কোরিলেশনের প্রবলেমটা আছে। সো এই হলো আমার টাইপস, একটা হচ্ছে নো অটো কোরিলেশন, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন এটার একটা ভ্যালু দিয়ে আছে। আমরা ডিটেকশন করার জন্য অনেকগুলো ওয়ে দেখলাম, একটা গ্রাফিক্যাল ওয়ে, 2 নাম্বার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ওয়ে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল ওয়ের মধ্যে হচ্ছে যে বিভিন্ন ধরনের টেস্ট করা। ওদের বইয়ে আছে যে ডারবিন ওয়াটসন টেস্ট নামে একটা ওয়ার্ড আছে, ডারবিন ওয়াটসন টেস্ট। নিচের দিকে যাও, ডিটেকশনের পয়েন্টটাতে যাও। হ্যাঁ থামো, এখানেই থামো। এই যে ডারবিন ওয়াটসন টেস্ট। আচ্ছা, আমরা এরকম অনেকগুলো টেস্ট আগেও পড়েছি না, যে মাল্টিকুলিনারিটি হলে কিভাবে ডিটেকশন করি, কিছু টেস্ট তোমরা দেখেছো, আবার হেটারোস্ক্যাটাসটিসিটিতেও দেখেছো। হ্যাঁ, এক একটা নামে থাকে। এইখানে হচ্ছে সেম কিছু প্রসিডিউর ফলো করে হচ্ছে একটা রেজাল্ট তারা ড্র করে। ধরো আমরা যেরকম হচ্ছে আগে কি করেছি, ক্যালকুলেশন ভ্যালু এবং টেবিল ভ্যালুর মধ্যে ডিফারেন্স করেছিলাম। তো এখানেও তোমার একটা ভ্যালু বলে দেওয়া থাকবে। এই ডারবিন ওয়াটসন টেস্টকে আমরা ডি দ্বারা বুঝাই, ডি দ্বারা ডিনোট করি। দেখো একটা ফর্মুলা লেখা আছে, ডি দ্বারা ডিনোট করা হয়েছে। সো এই যে ডি ফর্মুলাটা, এটা তুমি মান বসায় যেটা পাবা সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন ভ্যালু। আর আরেকটা ভ্যালু তোমাকে বলে দেওয়া থাকবে, এখানে ধরে নেওয়া হয় হচ্ছে 2। থাম রুল হিসেবে হচ্ছে আমরা 2 ধরে নেই, যে 2 এর বেশি হলে তখন হবে এক ধরনের রিলেশন। দ্যাটস মিন 2 হলেই হচ্ছে তোমার অটো কোরিলেশন আছে। হ্যাঁ, 2 এর নিচে হলেও আছে, 2 এর উপরে হলেও আছে, এবং একদম বরাবর যখন 2 হবে তখন হচ্ছে কি কোনো ধরনের রিলেশন নাই। একদম ধরো ডি এর মান তুমি ক্যালকুলেশন ভ্যালুর মানে 2 পাইছো, এবং তোমার আমরা ধরে নিয়েছি যে টেবিল ভ্যালু হচ্ছে 2। যখন দুইটাই 2 হবে তখন আমাকে কোনো ধরনের রিলেশন এখানে নাই। যদি 2 এর বেশি হয় তাইলে এক ধরনের রিলেশন পাবা, আর 2 এর কম হলে তুমি এক ধরনের রিলেশন পাবা। যখন আমরা বলছি যে 2 এর কম হবে, তোমার মান দেয়া আছে 2, মুখস্থ এটা। হ্যাঁ, যে আমরা ধরে নেই যে থাম রুল বলি না, থাম রুলে হচ্ছে আমরা ডারবিন ওয়াটসনের মানটা 2 ধরে নেই। যদি আমার ক্যালকুলেশন ভ্যালুটা 2 এর থেকে কম আসে, কি হয়, 2 এর থেকে যদি কম আসে তাহলে ধরে নিতে হবে এখানে অটো কোরিলেশনটা হচ্ছে আমার পজিটিভ। আমি কি আবার বলবো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ধরে নেই যে ডারবিন ওয়াটসনের একটা স্ট্যান্ডার্ড একটা মান দেয়া আছে 2। ঠিক আছে, এটার সাথে আমি কম্পেয়ার করব আমার ক্যালকুলেশন ভ্যালুটাকে। তোমার তো অবশ্যই রিগ্রেশনে ডারবিন ওয়াটসনের একটা মান দেয়া থাকবে। একটা রিগ্রেশন রান করার পরে যে আমরা যেরকম টি টেস্টের ভ্যালু পাই ক্যালকুলেশন করে, এফ টেস্টের ভ্যালু পাই, এরকম তুমি ক্যালকুলেশন করে ডি এর একটা ভ্যালু পাবা। এইখানে ডিটা হচ্ছে ডারবিন ওয়াটসন। ঠিক আছে, ডারবিন ওয়াটসন ডি টেস্ট বলি। সো ডি দ্বারা এখানে ডিনোট করেছে। ওকে, তুমি যখন ক্যালকুলেশন করবা বা একটা মডেল যখন রান করাবা, অবশ্যই তুমি ডি এর একটা ভ্যালু পাবা। ধরে নাও ডি এর ভ্যালু হচ্ছে 0.8। ঠিক আছে, 0.8। বাট তুমি জানো যে ডি এর যে ভ্যালুটা আছে স্ট্যান্ডার্ড, বা যেটা আমরা বলছি টেবিল ভ্যালু। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ডি যদি 2 হয়, ডি এর মানটা যদি 2 হয়, এটা কিন্তু টেবিল ভ্যালু। ডি এর মান যদি 2 হয় একদম, তাইলে এখানে কোনো ধরনের রিলেশন নাই। দ্যাটস মিন নো অটো কোরিলেশন। এতটুকু কি ক্লিয়ার? Yes, জি ma'am. জি ম্যাম। ঠিক আছে, তোমার ক্যালকুলেশন ভ্যালুর মানটা যদি 2 হয়ে যায় তাহলে তুমি বলতে পারো যে এখানে কোনো অটো কোরিলেশন নাই। আচ্ছা, এখন যদি 2 এর থেকে কম হয়, যেটা আমি মাত্র ধরে নিলাম যে 0.8, ধরো তুমি একটা রিগ্রেশন রান করিয়েছো, তোমার রেজাল্ট আসছে, ডি টেস্টের রেজাল্টটা আসছে 0.8, বাট তোমার তো মাথায় সেট করা যে 2 হইতে হবে, 2 এর কম বেশি হইলে রিলেশন আছে কি নাই। একদম 2 হইলে কোনো রিলেশন নাই। এখন যেহেতু 0.8টা হচ্ছে 2 এর কম, তাহলে কি হবে এখানে, অবশ্যই রিলেশনটা আছে। এখন রিলেশনটা পজিটিভ না নেগেটিভ সেটা তোমাকে বুঝতে হবে। যেহেতু 0.8 হচ্ছে 2 এর কি কম, তার মানে এটা পজিটিভ। আর যদি এরকম হয় যে 3.8 2 এর থেকে কি বড়, 2 এর থেকে যদি বড় হয় সেটা হবে কি নেগেটিভ রিলেশন। নেগেটিভ।
বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। সো ধরো ওই যে আমরা একটা রিগ্রেশনের টেবিল এরকম অনেকগুলো দেয়া থাকে না, আমরা যেরকম আগে ডিটেক্ট করেছি ওটা ধরো একটা বড় একটা টেবিল দিয়ে আছে, ওইখানে তোমার ডি এর মান দিয়ে আছে ধরো 3.8 দিয়ে আছে। তখন তোমাকে যদি বলে যে এই মডেলটার মধ্যে সিরিয়াল কোরিলেশন অথবা অটো কোরিলেশন আছে কি নাই, বলতে পারবা? জি ম্যাম। তখন ওই যে ডি এর ভ্যালুটাকে ব্যাখ্যা করতে হবে, যে বলতে হবে যে ডি হচ্ছে এরকম দিয়ে আছে, সো আমরা জানি যে 2 হলে নো রিলেশন, যেহেতু এটা 2 এর বেশি তার মানে অবশ্যই এখানে রিলেশন আছে এবং এটা কি নেগেটিভ রিলেশন। ইন্টারপ্রেট করা যাবে না? জি ম্যাম। জি ম্যাম। এবং আমরা এটা কি দেখে করলাম, কোন টেস্টের মাধ্যমে করলাম? ডারবিন ওয়াটসন টেস্টের মাধ্যমে করলাম। এখন দেখো এই টেস্ট আমরা কিভাবে করব, এটার কিছু অ্যাজাম্পশন এখানে দেয়া আছে। দেখো 1 2 3 এগুলো দেয়া আছে না, এগুলো একটু রিডিং করবা। প্রত্যেকটা টেস্ট করার আগে আমরা কিছু না কিছু অ্যাজাম্পশন ধরে নিই। সো এখানেও কিছু অ্যাজাম্পশন দেয়া আছে, একটু নিচের দিকে যাও তো। হ্যাঁ থামো, এখানে থামো। দেখো 1 2 3 4 এই চারটা পয়েন্ট আছে না, এই চারটা পয়েন্ট একটু রিডিং দিবে। যদি বলে যে ডারবিন ওয়াটসন টেস্টটা আমরা কিভাবে করি, কি কি স্টেপ ফলো করি, সো এখানে স্টেপগুলোর কথা বলা আছে। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমাকে ওএলএস রান করাতে হবে। নরমাল যেরকম ভাবে আমরা একটা রিগ্রেশন রান করাই, সেখান থেকে তোমাকে ডি এর একটা ফর্মুলা আমরা উপরে দেখেছি, ওই ডি এর ফর্মুলা দিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে তোমার অ্যাকচুয়াল যে রিগ্রেশনটা রান করাচ্ছ সেখানে ডারবিন ওয়াটসনের মানটা কত আসছে, তুমি ক্যালকুলেট করবা 2 নাম্বার স্টেপে। দেন হচ্ছে তোমার যে স্যাম্পল সাইজ দেয়া আছে এবং আমার যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো আছে, দ্যাটস মিন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে, এবং তোমার যে স্যাম্পল সাইজ আছে সেখান থেকে তুমি ডি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করবা। দ্যাটস মিন যেটা আমরা হচ্ছে ধরে নেই যে 2, এটাই তোমার ক্রিটিক্যাল ভ্যালু, মুখস্থ একটা মান 2 আমরা ধরে নিচ্ছি। দেন হচ্ছে এই 2 এর সাথে তুমি হচ্ছে কম্পেয়ার করবা তোমার ক্যালকুলেশন ভ্যালুটাকে। তো এটাই হচ্ছে আমার স্টেপ গুলা। বুঝা গেছে? জি ম্যাম। প্রথম রিগ্রেশনটা রান করাবা, যেই প্রসেসই করো, ওএলএস এ করো অথবা অন্য যে কোনো ভাবে রান করাও, আমরা নরমালি ওএলএস এ করি। ওএলএস এ যদি তুমি রান করাও, রান করানোর পরে তুমি ডি টাকে কম্পিউট করবা, ডি এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাবে। ওকে, কম্পিউট করা মানে তোমার ক্যালকুলেশন ডি ভ্যালু পেয়ে যাওয়া, এবং পরবর্তীতে তোমার যে স্যাম্পল সাইজ আছে বা অবজারভেশন আছে এবং ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল গুলো আছে সেখান থেকে আমাদের একটা টেবিল আছে ওই যে বইয়ের লাস্টের দিকে, ওখান থেকে তুমি হচ্ছে ওই মানটা বের করতে পারবে। এখন ওই মান সবসময় টেবিল দেওয়া থাকে না, আমরা 2 এর সাথে হচ্ছে একটা থাম রুল সেট করেছি যে 2 হইলে হচ্ছে নো রিলেশন, 2 এর কম হইলে হচ্ছে পজিটিভ, বেশি হলে নেগেটিভ। সো তুমি 2 এর সাথে কম্পেয়ার করবা। এখন 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার ডিসিশন মেকিং করা, যে তোমার ক্যালকুলেশন এবং আর ডি যেটা আমরা পাইলাম টেবিল ভ্যালু, সেটার সাথে তুমি তুমি কি রিজেক্ট করবা নাকি হচ্ছে রাখবা, একসেপ্ট করবা, এইভাবে তুমি হচ্ছে কি করবা সেটাকে একটা আমরা যেরকম হচ্ছে ডিসিশন মেক করি সেটা তোমাকে বলতে হবে যে রিলেশন আছে কি নাই, থাকলে কি আছে, পজিটিভ না নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যদি আরো মানে হাই লেভেলের কোরিলেশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আরেকটা টেস্টের কথা বলা আছে, রোবাস্ট টেস্ট। এটা জাস্ট নামটা মনে রাখো, এটা ইন ডিটেইলসে কিছুই করতে হবে না। জাস্ট যদি বলে যে হাই অর্ডার কোরিলেশন যদি থাকে, অনেক বেশি যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডারবিন ওয়াটসন টেস্ট দিয়ে কি কাজটা সারা যাবে নাকি যাবে না, তখন এটার আনসার হবে যে আমরা না, তখন আর ডারবিন ওয়াটসন টেস্ট আমরা করি না, তখন আমরা রোবাস্ট টেস্ট করি। এটা তোমরা যখন আরো হায়ার অর্ডার পড়বা তখন এটা তোমরা দেখবা। ঠিক আছে, আমরা রোবাস্টনেস টেস্টটা করে থাকি। জাস্ট নামটা মনে রাখার জন্য এটা লিখে রাখতে পারো, অথবা এখানেও আছে। সো আমরা কিভাবে ডিটেক্ট করব এটা কি বোঝা গেছে? একটা গ্রাফিক্যাল ওয়েতে করতে পারি, আরেকটা হচ্ছে যদি স্ট্যাটিস্টিক্যাল মেজার বলি, অনেকগুলা মেজার তোমাদের এখানে দেয়া আছে, বাট ডারবিন ওয়াটসন মেজারটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত এবং এটাই পরীক্ষায় আসে। অনেক সময় বলতে পারি কি কি স্টেপ ফলো করে হচ্ছে ডারবিন ওয়াটসন টেস্টটা করি, অথবা একটা রিগ্রেশন লাইন দিয়ে আছে, এখান থেকে তোমাকে ইন্টারপ্রেট করতে বলতে পারে। তো প্রশ্ন কিভাবে হবে সেটা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন এই যে তুমি ধরতে পারলা
যে আমার ধরো তোমার কনক্লুশনটা হইলো যে আমার অটো কোরিলেশন আছে মডেলে। এখন এটাকে তুমি সলভ করবা কিভাবে? প্রত্যেকটা প্রবলেমই তো আমরা সলভ করেছিলাম। যখন মাল্টিকোলিনিয়ারিটি ছিল তখনও তো ওই প্রবলেমটাকে সলভ করেছিলাম। দ্যাটস মিন রেমিডিয়াল মেজার আমরা নিয়েছিলাম। এখন সেম এখানেও কিছু রেমিডিয়াল মেজার আছে। তো এটা তোমার ইন ডিটেলস একদম পড়তে হবে এরকম না, জাস্ট মানে কিভাবে আমরা কি কি ওয়েতে করি সেটা মনে রাখার জন্য। তো এগুলা মানে এখানে যে ইন ডিটেলস দেওয়া আছে এগুলোর জন্য তোমাদের টাইম সিরিজ পড়তে হবে। টাইম সিরিজ না পড়লে এগুলো তোমরা বুঝবা না। তো প্রথম যে ইয়াটা আছে জিএলএস মেথড, জিএলএস নামটা কি কোথাও শুনছিলাম? না ম্যাম। জি ম্যাম। ম্যাম পড়া হয়েছিল ম্যাম আমাদের হ্যাঁ, আগের জিএলএস চ্যাপ্টারে। নাম কিন্তু শুনেছি। জি জেনারেলাইজড লিস্ট লিস্ট স্কয়ার স্কয়ার মেথড। মেথড। লিস্ট স্কয়ার মেথড। ঠিক আছে। তো এটার মানে কি ছিল? ট্রান্সফর্ম করা ভেরিয়েবল গুলাকে এমন ওয়েতে যাতে আমি ট্রান্সফর্ম করি এবং সেটাতে যদি আমি ওএলএস রান করাই তাহলে আর কোনো ধরনের ভায়োলেশন হবে না আমার রুলস গুলা, তাই না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তো এখানেও আমরা এই জিএলএস মেথডটা ইউজ করতে পারি। ঠিক আছে, এই প্রবলেমটাকেও আমরা সলভ করার জন্য এখানেও আমরা জিএলএস অথবা ট্রান্সফর্ম ভেরিয়েবল আমরা করতে পারি। সো একই, কিন্তু প্রসিডিউর কিন্তু একই। ওকে, আরেকটা কথা বলা আছে অটো রিগ্রেসিভ, অটো রিগ্রেসিভ অ্যানালাইসিস। এখানে অটো রিগ্রেসিভ এই টার্মটা বোঝার জন্য তোমাদের টাইম সিরিজ পড়তে হবে, বাট একটু আমি বলে রাখি যে অটো রিগ্রেসিভটা কি। এটা হচ্ছে ধরো আমরা যখন কোনো ইকুয়েশন নেই সেটাকে যখন আমরা ফার্স্ট অর্ডার করি না, তোমরা তো ফার্স্ট অর্ডার পড়েছো না? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। জি ম্যাম। হ্যাঁ, আমরা কোনো ইকুয়েশনকে যখন ফার্স্ট অর্ডার করি কি করি? FOC সমান 0 ধরে নেই না? ইয়েস ম্যাম। ধরো যে ডিফারেন্সিয়েশন করি কথা, হ্যাঁ একবার ডিফারেন্সিয়েশন করি, তাই তো? আচ্ছা, সো এইরকমই তোমার যে ভেরিয়েবলটাকে তুমি নিচ্ছ, হ্যাঁ তুমি ধরো যে তুমি বুঝতে পারছো যে তোমার এই ডাটাটার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, তুমি ধরো আইডেন্টিফাই করতে পারছো, তখন তুমি সেটাকে কি করবা? ট্রান্সফর্ম করবে বা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্স আমরা করব। এই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্স আমরা করলাম সেটাকে আমরা বলছি অটো রিগ্রেসিভ। কিছু কি বুঝছো যে অটো রিগ্রেসিভ মানে কি? জি ম্যাম। ফার্স্ট ভেরিয়েবলটা আছে সেটাকে তুমি যে কোনো ভাবে তুমি এটাকে ফার্স্ট অর্ডার করবা। হ্যাঁ, আমাদের ইয়াগুলোতে অপশন আছে, যে সফটওয়্যারগুলো আছে সেখানে এই অপশনগুলো আছে। হয়তো তুমি লগ দ্বারা ট্রান্সফর্ম করলা অথবা এই যে ডিফারেন্স করা, ডি দ্বারা ডিফারেন্স করা। তো এই যে ফার্স্ট অর্ডার মানে একবার আমি ডিফারেন্স করছি, এটাকে হচ্ছে আমরা বলছি অটো রিগ্রেসিভ। এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্স মেথড, ঠিক আছে? অনেক জায়গায় হচ্ছে ফার্স্ট অর্ডার করার মানে পরেও হচ্ছে আমার কাজ হয় না। হ্যাঁ, এরকম ডাটা তুমি নিচ্ছ যেটাকে তুমি ফার্স্ট অর্ডার করছো, করার পরেও তুমি দেখতেছো যে তোমার রেজাল্ট যেটা আসার কথা সেটা আসছে না, মিসলিডিং আসছে অথবা ইনসিগনিফিকেন্ট আসছে, তখন সেক্ষেত্রে অনেকে আবার সেকেন্ড অর্ডার করে, বাট সেকেন্ড অর্ডার না করাই ভালো। এরকম ডাটা নিতে হবে যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার করার পরেই হচ্ছে আমি কাজ করতে পারি। তো এই যে ফার্স্ট অর্ডার মেথড ইউজ করেও হচ্ছে আমি এই অটো কোরিলেশনটা দূর করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড এরর, এই অটো কোরিলেশনের ফলে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এররের একটা প্রবলেম পাই। সো স্ট্যান্ডার্ড এররটাকে যদি আমি কোনোভাবে অ্যাডজাস্ট করাইতে পারি কোনো ওয়েতে, সেটাও একটা মেথড। যদি আমি স্ট্যান্ডার্ড ওয়েটাকে এররটাকে আমি অ্যাডজাস্ট করাই, করানোর পরে যদি আমি হচ্ছে এই রান করি তাহলে হচ্ছে আমার এই প্রবলেমটা থেকে কিছুটা মুক্তি পেতে পারি। বাট এগুলো আসলে কোনোটাই একদম তোমার, তুমি এটা রান করাইলে যে তোমার একদম একদম 100% তোমার অটো কোরিলেশন থাকবে না এরকম কোনো গ্যারান্টি নাই। তো এগুলো হচ্ছে থাম রুলের মতো, যে তুমি একটা একটা করে করে দেখলা যে কোনটা দিয়ে কাজ হয়। হ্যাঁ, কোনোটাই তোমার 100% দিয়ে কাজ হবে না। তো আমার রেমিডিয়াল মেজারের মধ্যে আমরা কি কি বললাম? জিএলএস মেথডের কথা বললাম, যেটা হচ্ছে কি ভেরিয়েবল গুলাকে ট্রান্সফর্ম করি। আরেকটা হচ্ছে অটো রিগ্রেসিভ মেথড অথবা ফার্স্ট ডিফারেন্স মেথড। যে ভেরিয়েবলটা তুমি নিচ্ছ সেটাকে তুমি কি করবা? ফার্স্ট অর্ডার ডিফারেন্স করে দিবা, ঠিক আছে? তারপর 3 নাম্বার বললাম যে অ্যাডজাস্ট দ্য স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর যে টার্মটা রয়েছে সেটাকে তুমি অ্যাডজাস্ট করে তারপর তুমি মডেলটাকে রান করাতে পারো। এটা কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। বাকিরা কি শুনতেছো নাকি কিছুই বুঝতেছো না? জি ম্যাম, শুনতেছি। জি ম্যাম। কি হবে, বুঝতেছো নাকি বুঝতেছো না? জি ম্যাম, বুঝতেছি। আচ্ছা,
সো এই হচ্ছে আমাদের এই অটো কোরিলেশন টপিকটা। আমি আরেকবার রিপিট করি, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু থাকবে না। প্রথম হচ্ছে অটো কোরিলেশন কি, ঠিক আছে, এটার নেচার গুলা কি, অটো কোরিলেশনের ফলে কি কি কনসিকুয়েন্স হয়, প্র্যাকটিক্যাল কি কি জিনিস তুমি সাফার করে থাকো, ঠিক আছে। দেন হচ্ছে এটার কয়েকটা টাইপস আছে, যে নো অটো কোরিলেশন, পজিটিভ, নেগেটিভ, ওকে। দেন একটা মডেল দেয়া থাকলে সেখান থেকে তুমি কিভাবে ডিটেক্ট করবা, অথবা যদি তোমাকে বলে যে একটা ওয়ে বলো যে এই অটো কোরিলেশন প্রবলেমটাকে ডিটেক্ট করার একটা ওয়ে বলো, তখন তুমি গ্রাফিক্যাল টুলসও দিতে পারো অথবা স্ট্যাটিস্টিক্যাল যে কোনো টেস্টের কথা তুমি এক্সপ্লেন করতে পারো। যেরকম ডারবিন ওয়াটসন টেস্ট আমরা পড়লাম, এই ডারবিন ওয়াটসন টেস্টটাকে তুমি এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে, এই ওয়েতে আমরা ডিটেক্ট করি। বা এটা যে স্টেপগুলো আছে সেটা লিখে দেন 2 হলে কি হয়, লেস দেন 2 গ্রেটার দেন 2 হলে কি হয়, এভাবে বলে তুমি বলতে পারো যে এই ওয়েতে আমরা ডিটেক্ট করতে পারি। অথবা অনেক সময় একদম বলেই দেয়া থাকে যে ডারবিন ওয়াটসন টেস্টটা ফলো করে কিভাবে তুমি অটো কোরিলেশনটা ডিটেক্ট করবা, তখন তোমাকে কেউ একই কথা, ডারবিন ওয়াটসন টেস্টের হচ্ছে প্রত্যেকটা স্টেপ তোমাকে দিতে হবে, ওকে। আরেকটা কথা যেটা বললাম, যে যদি আমার হায়ার অর্ডার অটো কোরিলেশন থাকে, অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ডারবিন ওয়াটসনের বদলে হচ্ছে রোবাস্ট টেস্ট করে থাকি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে কি কি ওয়েতে আমরা এটাকে সলভ করতে পারি, বা রেমিডিয়াল মেজার গুলা কি কি। এক নাম্বার হচ্ছে জেএলএস মেথড, ফার্স্ট ডিফারেন্স মেথড, অথবা হচ্ছে কি অটো রিগ্রেসিভ মেথড, আরেকটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এররকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই কয়েকটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এখান থেকে যে টপিকগুলো পড়ে মানে যে কথাগুলো বললাম, হ্যাঁ, শুধুমাত্র এগুলাই পড়লে হয়, বাকিগুলো পড়তে হবে না। ম্যাম সিটি কোন চ্যাপ্টার থেকে হবে? দাঁড়াও, পড়া তো শেষ হয় না, আরেকটা চ্যাপ্টার আছে না, এটা আজকে বলবো। আর হচ্ছে তোমরা 12 নাম্বার চ্যাপ্টারের যে সামারিটা, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি খুব ভালো করে পড়বা। তোমরা যদি সামারি পড়ো তোমাদের কিন্তু চ্যাপ্টারের অর্ধেক পড়া শেষ। এই যে সামারি গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, যে কটা চ্যাপ্টার আমরা পড়েছি সেই সবগুলো তোমরা সামারি পড়বা। সামারি পড়লেই তোমার হচ্ছে অর্ধেক চ্যাপ্টার পড়া শেষ। আচ্ছা, 13 নাম্বার চ্যাপ্টারটা যাও তো, 13 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, এখন এখানে দেখো যে হচ্ছে মডেল স্পেসিফিকেশন। আমরা তো অনেকক্ষণ ধরে ইরর পড়লাম না, যে হচ্ছে একটা মডেলে ইরর থাকতে পারে, অথবা একটা ইকুয়েশনের সমস্যা থাকতে পারে। শুধুমাত্র মডেলে যে সমস্যা থাকবে এরকম না, একটা সিঙ্গেল ইকুয়েশনেও প্রবলেম থাকতে পারে। দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইকোনোমেট্রিক মডেলিং, মডেল স্পেসিফিকেশন অ্যান্ড ডায়াগনস্টিক্স টেস্টিং। এই চ্যাপ্টারটার মানে হচ্ছে যে তুমি কিভাবে ডিটেক্ট করবা যে একটা ইকুয়েশনের সমস্যা নাকি হচ্ছে একটা মডেলের সমস্যা। তুমি কিভাবে বুঝবা, কিছু ওয়ে আছে, এখানেও সেম ওয়েতে কিছু টেস্টের কথা বলা আছে, যে কোন টেস্ট করে তুমি বুঝবা যে তোমার মডেলের মধ্যে সমস্যা আছে কি নাই। এই সমস্যাটাকে আমরা বলছি স্পেসিফিকেশন এরর, মডেল স্পেসিফিকেশন এরর অথবা ইকুয়েশন স্পেসিফিকেশন এরর। যখন একটা ইকুয়েশনে যখন এরর থাকে, এররটা কিরকম হতে পারে, ধরো তোমার একটা ভেরিয়েবল নেওয়ার দরকার নাই, তারপরে তুমি নিয়েছো, দ্যাটস মিন ইরিলেভেন্ট ভেরিয়েবল তুমি নিয়েছো। আবার এরকম হয়েছে যে তোমার কি বলে একটা ভেরিয়েবল তুমি অমিট করে দিয়েছো, তোমার মডেলে দরকার ছিল বাট তুমি সেটাকে অমিট করে দিয়েছো, বাদ দিয়ে দিয়েছো। আবার এরকম হতে পারে যে আমরা যে এরর টার্মটা নেই, হ্যাঁ, ইউজে কাউন্ট করি, সেখানেও তোমার প্রবলেম হতে পারে। তো এই যে প্রবলেমগুলাই প্রত্যেকটার জন্যই তো তোমার রেজাল্টটা ভায়োলেট হয়, প্রত্যেকটা প্রবলেমের জন্য তো তোমার রেজাল্ট ভায়োলেট হচ্ছে। সো এই প্রবলেমগুলোকে, যদি এই প্রবলেমগুলো একটা ইকুয়েশনের মধ্যে থাকে, তখন আমরা বলবো কি ইকুয়েশন স্পেসিফিক এরর। আর যদি দেখো যে হোল মডেলের মধ্যে থাকছে, তখন আমরা বলবো মডেল স্পেসিফিকেশন এরর। বুঝা গেছে? Yes, ma'am. আচ্ছা,
আচ্ছা, নিচের দিকে যাও তো। টাইপস অফ স্পেসিফিকেশন এরর। হ্যাঁ, পরের পেজে যাও। হ্যাঁ, থামো, দেখো এই যে প্রথম লেখা আছে অমিটিং এ রিলেভেন্ট ভেরিয়েবল। তার মানে কি, এক নাম্বার যদি আমরা বলি যে কি কি টাইপস আছে স্পেসিফিকেশন এররের, প্রথম যদি আমরা যদি জিজ্ঞেস করে যে কতগুলো টাইপস আছে বা কিছু টাইপস তুমি উল্লেখ করো, প্রথমটা কি, অমিটিং এ রিলেভেন্ট ভেরিয়েবল। দেখো 13.21 আগের ইকুয়েশনটা যাও, আগের পেজে যাও। 21 দেখো এখানে x3 x2 x1 x1 x2 x3 তিনটা ভেরিয়েবল আছে না, মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তিনটা আছে। হ্যাঁ, এখন পরের পেজে যাও। দেখো 13.2 তে দেখো x3 যে ভেরিয়েবলটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে কি আমি একটা ভেরিয়েবল কি করলাম, অমিট করলাম। হ্যাঁ, সো এই যে অমিট করার কারণে হচ্ছে তুমি যে প্রবলেমটা ফেস করো সেটাকে আমরা বলছি কি স্পেসিফিকেশন এরর। তার মানে আমি ভেরিয়েবল অমিট করলেও প্রবলেম ফেস করি। তো তুমি বলতে পারো যে একটা টাইপস হচ্ছে অমিটিং এ রিলেভেন্ট ভেরিয়েবল। চাইলে তুমি এক্সাম্পল দিয়েও দেখাতে পারো। একটা রিগ্রেশনে তুমি হচ্ছে অনেকগুলা x1 x2 x3 x4 এরকম ভাবে একটা রিগ্রেশন লিখবা। লিখে তুমি যেই ভেরিয়েবলটা x2 x3 অথবা যেটা তুমি মানে বাদ দিতে চাও সেটা বাদ দিয়ে পরে আরেকটা ইকুয়েশন লিখবে, যেটা হচ্ছে কি অমিটিং এ রিলেভেন্ট ভেরিয়েবল। সো যখন একটা ভেরিয়েবল আমার দরকার বাট আমি সেটা কি করছি, রিমুভ করে দিচ্ছি, তাহলে আমার যে রিগ্রেশনটা রান করার পরে যে রেজাল্টটা পাওয়ার কথা, তাহলে আমি অবশ্যই ওই রেজাল্টটা কি পাবো, আর অবশ্যই পাবো না। হ্যাঁ, তো না পাইলে হচ্ছে আমার কি হবে, স্পেসিফিকেশন এরর হবে। ওকে, দেন হচ্ছে দেখো পরে ইনক্লুডিং আননেসেসারি ভেরিয়েবল অথবা ইরিলেভেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো এরকম তোমার ধরো ভেরিয়েবল দরকার দুইটা, তুমি x3 টাকে ইনক্লুড করলা, দরকার নাই শুধু শুধু তুমি ইনক্লুড করলা, তাইলেও তুমি হচ্ছে কি রেজাল্টটা হচ্ছে মিসলিডিং পাবা। ধরো তোমার স্ট্যান্ডার্ড এরর হওয়ার কথা ছিল 0.2, তুমি সেখানে বেশি ভেরিয়েবল অ্যাড করার কারণে স্ট্যান্ডার্ড এরর বেড়ে গেল বা ভেরিয়েন্সটা বেড়ে গেল। সো এটাও তো তোমার একটা মিসলিডিং রেজাল্ট। ওকে, আচ্ছা এখন বলো তো কোনটা বেশি সিরিয়াস, অমিটিং নাকি ইরিলেভেন্ট? ওমিটিং। কিভাবে? কারণ এখানে আমার যেটা দরকার আমি ওটা তো বাদ দিয়ে দিয়েছি, ওইটা কাউন্টে আসবে না। সেটাই। আর ইরিলেভেন্টটা হচ্ছে কিছুটা বেশি বা কম তুমি রেজাল্ট পাবা। হ্যাঁ, একটু ফ্লাকচুয়েট করবে। ধরো তোমার ওই যে যেটা বললাম স্ট্যান্ডার্ড এরর পাওয়ার কথা ছিল 0.2, তুমি পাইলা হচ্ছে 0.3 একটা বেশি ভেরিয়েবল অ্যাড করার জন্য, কিন্তু তুমি তো রেজাল্টটা পাবা, তাও একটু কাছাকাছি যাবা। আর অমিটিং মানে কি একটা ভেরিয়েবল পুরাটাই বাদ দিয়ে দেয়া। সো ওইটা হচ্ছে অনেক বেশি প্রবলেমেটিক। যদি কেউ জিজ্ঞেস করে, ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে যে অমিটিং আর ইরিলেভেন্টের মধ্যে কোনটা হচ্ছে বেশি প্রবলেম করে, হ্যাঁ প্রবলেমেটিক কোনটা, তাহলে বলতে হবে যে অমিটিং এ রিলেভেন্ট ভেরিয়েবল। আমরা একটা রিলেভেন্ট ভেরিয়েবলকে বাদ দিয়ে দিচ্ছি, আর আরেকটা হচ্ছে আননেসেসারি বা ইরিলেভেন্ট ভেরিয়েবল আমরা অ্যাড করছি, সেটা একটু কম প্রবলেম ক্রিয়েট করে থাকে। আচ্ছা, দেন হচ্ছে রং ফাংশনাল ফর্ম। দেখো নিচে হাইলাইট করা আছে রং ফাংশনাল ফর্ম। তুমি তোমার নেওয়ার দরকার ছিল একরকম ফাংশনাল ফর্ম, তুমি নিলা হচ্ছে ট্রান্সফর্ম, যে আমরা বললাম যে ট্রান্সফর্ম ভেরিয়েবল দিলা। আবার ধরো তোমার দরকার ছিল যে ট্রান্সফর্ম ভেরিয়েবল নেওয়ার দরকার ছিল, তুমি না নিয়ে হচ্ছে নরমালটা নিলা। অথবা আমরা ওই যে এক্সপোনেনশিয়াল ইয়া পাই না, কি বলে এক্সপোনেনশিয়াল, যে আমরা রিগ্রেশন লিখি অথবা ম্যাথমেটিক্যাল আমরা ইউজ করেছো না, ই দ্বারা যে ইকুয়েশনগুলো হয় এক্সপোনেনশিয়াল যেগুলো বলি, অথবা হচ্ছে তোমার লিনিয়ার পাইলা না, তোমার নন লিনিয়ার তুমি রিগ্রেশন নিয়ে আসলা, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়াল যে ফর্মটা তোমার চুজ করার কথা ছিল সেটা চুজ না করে তুমি অন্য একটা ফর্মে তুমি ডাটাটাকে কালেক্ট করেছো, অন্য একটা ফর্মে তুমি রান করাইছো, তাইলেও তোমার প্রবলেম দেখা দিবে। তারপর হচ্ছে আমাদের যে ইরর টার্ম যে আমরা মেজার করি সেখানে যদি সমস্যা হয় তাহলে সেটাও আরেকটা প্রবলেম। দেখো নিচের দিকে যাও। এই দেখো এখানে একটু একটু থামো, যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত কিছু স্পেসিফিকেশন ইররের কতগুলো নাম দেওয়া আছে। সো এই নামগুলা দেখবা। দেখো প্রথমটা হচ্ছে অমিশন ভেরিয়েবল, যেটা পড়লাম
তারপর হচ্ছে আননেসেসারি ভেরিয়েবল অ্যাড করা, তারপর তুমি রং ফাংশনাল ফর্ম যদি চুজ করো সেটা। 4 নাম্বার হচ্ছে এরর অফ মেজারমেন্ট। আমরা যে এরর টার্মটা নেই সেখানে যদি কোনো ঝামেলা হয়, তোমার এরর টার্ম যেরকম হওয়ার কথা ছিল, যেরকম ভাবে নেওয়ার কথা ছিল, তুমি ওইভাবে নেও নাই, অন্যভাবে মেজার করেছো, সো এটাও একটা প্রবলেম। তারপরে হচ্ছে কি ইনকারেক্ট স্পেসিফিকেশন অফ স্টকাস্টিক এরর টার্ম। সেম কথা, তুমি যদি ইনকারেক্ট ভাবে নিয়ে থাকো। assumptions that the error term is normally distributed। আমরা জানি যে error termটা normally distributed হয়, যদি এখন normally distributed না হয় তোমার মডেলে, দ্যাটস মিন কি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, যদি অটো কোরিলেশন প্রবলেমটা হয়, তাইলে হচ্ছে তুমি কি পাবা, স্পেসিফিকেশন এরর তুমি পাবা। বুঝা গেছে? সো এই 6টা কারণে, এই 5-6টা কারণে হচ্ছে আমরা স্পেসিফিকেশন এরর পেয়ে থাকি। যদি বলে যে টাইপস অফ স্পেসিফিকেশন এরর, তখন কি লিখতে পারবা? Yes, ma'am. আচ্ছা, দেন হচ্ছে consequences of the ম্যাম model। টাইপস অফ বললে ম্যাম এই 6টা দিয়ে কি 6টায় বর্ণনা করতে হবে না শুধু 6টা দিলেই হবে? যদি ধরো নাম্বার একটু বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু বর্ণনা করতে হবে। আর 1 নাম্বার 2 নাম্বারটা তো ভালো করে বর্ণনা করতে পারবা। জি ম্যাম। সো ওই দুইটা হচ্ছে ভালো মতো লিখবা, আর পরের গুলা হচ্ছে জিনিসটা কি সেটা বুঝাই দিবা। জি ম্যাম। দেখো 6 নাম্বারে যেরকম হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড এরর টার্ম, আমরা জানি যে এরর টার্ম নরমালি ডিস্ট্রিবিউটেড হয় ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজাম্পশন অনুযায়ী। আমরা জানি এরর টার্ম নরমালি ডিস্ট্রিবিউটেড এবং ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি সেটা না হয় তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো, স্পেসিফিকেশন এররের প্রবলেমটা আমরা ফেস করে থাকি। তো ওইভাবেই লিখতে হবে। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন দেখো যে এই মডেলগুলার মানে এই প্রবলেমগুলো থাকলে কি মানে কি কি কনসিকোয়েন্স হয়, কি কি প্রবলেম আমরা ফেস করি। একটু নিচের দিকে যাও, আন্ডারফিটিং এ মডেল, দেখো একটা টপিক আছে, পেয়েছো? হ্যাঁ, আন্ডারফিটিং মানে কি একটা মডেল, একটা ভেরিয়েবলকে আমরা অমিট করে দিলাম, তাহলে তো আমরা আন্ডারফিটিং হয়ে গেল। আন্ডারফিট, ওভারফিট না কিন্তু আন্ডারফিট। একটা মডেল যদি একটা ভেরিয়েবল যদি কমে যায় সেটা কি অবশ্যই আন্ডারফিট। তোমার যে কয়টা ভেরিয়েবল দরকার ছিল, ধরো 3টা ভেরিয়েবলের দরকার ছিল, তুমি নিলা 2টা, তার মানে এটা কি আন্ডারফিট হয়ে গেল। এখন আন্ডারফিট হইলে কি কি সমস্যা দেখা দেয়, দেখো এখানে 6টা সমস্যার কথা বলা আছে। তো এই পয়েন্টগুলো একটু রিডিং দিবা, এটা মানে একদম ভাবে আসে না, কিন্তু যদি প্রশ্ন খুব বেশি কঠিন হয়ে যায় তখন হচ্ছে বলতে পারে যে আন্ডারফিট সমস্যা হইলে, মানে আন্ডারফিট থাকলে কি কি কনসিকোয়েন্স আমরা ফেস করতে পারি। তো প্রথমটা দেখো কি লিখছে, এই যে আমাদের দেখো 13.3.2, এখানে দেখো আলফা 1 আলফা 2 আছে না, সবাইকে দেখতেছো? এই যে এই প্যারামিটার গুলা, সরি এই কোএফিসিয়েন্ট গুলা, এটা কি হয়ে যাবে যদি এরকম আন্ডারফিট মডেল হয়, এই কোএফিসিয়েন্ট গুলা হচ্ছে আমার বায়াসড হয়ে যাবে এবং ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। যদি বায়াসড হয় এবং ইনকনসিস্টেন্ট হয়ে যায় তাহলে কি আমার ব্লু প্রপার্টি কি থাকছে? না, থাকছে না। সো এটা আমাদের একটা প্রবলেম। এখন তুমি যত বেশি স্যাম্পল সাইজ, আমরা তো পড়েছিলাম যে স্যাম্পল সাইজ বড় করলে কি হয়, কনসিস্টেন্সি যে প্রবলেমটা ছিল সেটা কি হয়, সলভ হয়ে যায় না। এখন তুমি যত বেশি তুমি স্যাম্পল সাইজ বড় করো না কেন, লার্জ করো না কেন, এই প্রবলেমটা সলভ হবে না। ঠিক আছে? তো যখন আমি দেখবো যে মডেলটা আন্ডারফিট, তখন তার যে এই কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, বায়াসড হয়ে যাবে এবং সাথে সাথে বায়াসডের সাথেও ইনকনসিস্টেন্টও হবে। এখন তুমি স্যাম্পল সাইজ যতই বাড়াও না কেন, এই ইনকনসিস্টেন্টকে তুমি আর কনসিস্টেন্ট করতে পারবে না। ওকে, তারপর বলছে দেখো যদি আমার x2 এবং x2 যেটা হচ্ছে আমার নিচের যে ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং উপরে দেখো x3, এই দুটা যদি কোরিলেটেড নাও হয়, তারপরও হচ্ছে আমার এই আলফা 1 আলফা 2 এগুলো কি হয়ে যাবে, বায়াসড হবে। আলফা 1 তো বায়াসড হবেই এবং আলফা 2 হচ্ছে কি মানে নাও আনবায়াসড নাও হতে পারে, কিন্তু আলফা 1 অবশ্যই বায়াসড হবে। যদি তারা কোরিলেট হয় তাহলে তো দুইটাই বায়াসড হবে, আর যদি দেখো যে তারা কোরিলেট হচ্ছে না তারপরেও আমার আলফা 1টা বায়াসড হবে। ওকে,
তারপরে আমার যে ডিস্টারবেন্স বা মানে ভেরিয়েন্স যেটা পাওয়ার কথা ছিল সেটাও তোমার কি হবে, ইনকারেক্ট হবে। ওকে, তারপর দেখো 4 নাম্বার কি লিখেছে, তাইলে যদি আমার ভেরিয়েন্সটা যদি বায়াসড হয়ে যায় তাহলে আমি আমার যে বিটা 2 এর হেড মানটা সেটাকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট পাবা? কথা বলো না কেন, তোমরা কি এস্টিমেটর যে ট্রু এস্টিমেটরের ভ্যালুটা কি পাবা কিনা? না ম্যাম। পাবা না, সেটাও তোমার কি হবে, ভেরি করবে। এখন তারপর যদি এরকম হয় তারপর দেখবা যে কনফিডেন্স ইন্টারভাল কি হয়ে যাবে, কনফিডেন্স ইন্টারভালের রেঞ্জটা কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে ম্যাম ম্যাম। কমে যাবে। বেড়ে যাবে। সো বেড়ে গেলে কি হবে, ওই যে সেম কথা, আমার টি টেস্ট করলে সেটা কি হবে, ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। যে কোনো হাইপোথিসিস তুমি টেস্ট করো না কেন, টি টেস্ট এফ টেস্ট যেটাই করো না কেন সেটা কি হবে, ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। যেহেতু আমার কনফিডেন্স ইন্টারভালটা ওয়াইডার হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি যেটাই করি না কেন তখন সেটা কি হবে, ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তো এগুলো কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ইনসিগনিফিকেন্ট হয় তাহলে তোমার ইন্টারপ্রিটেশনটাও কি হবে বা ফরকাস্টিংটাও ইনকারেক্ট হয়ে যাবে। সো আমার যখন আন্ডারফিট হয় একটা মডেল বা তুমি একটা অমিট করো একটা ভেরিয়েবল, তাহলে তোমার কি কি জিনিস তুমি পাও সেটা তোমার এখানে 6টা পয়েন্টে বলা আছে। প্রথম পয়েন্টে বলা আছে কি, আমার যে কোএফিসিয়েন্ট গুলা আলফা 1 আলফা 2 এগুলা কি হয়ে যাচ্ছে, বায়াসড হয়ে যাচ্ছে, ইনএফিশিয়েন্ট ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। ওকে, আবার বলছে যে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি কোরিলেট নাও হয় তারপরে আমার আলফা 1টা কি হবে, বায়াসড হয়ে যাবে। ওকে, 3 নাম্বার পয়েন্ট বলছে যে আমার যে বিটা 2 হেড ট্রু এস্টিমেটর সেটাও কি হবে, এই এস্টিমেটটা তুমি যেহেতু তোমার আলফা 2 আলফা 1 বায়াসড হচ্ছে সেক্ষেত্রে তোমার ট্রু ভ্যালুটাও তুমি পাচ্ছ না, সেটাও হচ্ছে কি বায়াসড হচ্ছে। ওকে, 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে বলছে যেহেতু সবগুলাই বায়াসড এবং তোমার তখন এই ভেরিয়েন্সটা যেহেতু হাই হচ্ছে, সো তোমার কনফিডেন্স ইন্টারভালের যে লেভেলটা তোমার ছিল সেটা তোমার কি এখন আরো বেশি বড় হয়ে যাবে, রেঞ্জটা বেশি হয়ে যাবে। যখন আমার কনফিডেন্স ইন্টারভালের রেঞ্জ বেশি হবে তখন আমি যে কোনো ধরনের টেস্ট করি না কেন, হাইপোথিসিস টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, যেই টেস্টই করো না কেন সেটা কি ইনসিগনিফিকেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটিটাই বেশি থাকে। ওকে, যদি আমার টেস্টিং রেজাল্টটা ইনসিগনিফিকেন্ট হয় তাহলে আমার যে ফরকাস্ট করবা পরবর্তীতে অথবা মডেলটাকে তুমি প্রেডিক্ট করবা সেটা কি হবে, ইনকারেক্ট হবে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আচ্ছা, তারপরে দেখো ওভারফিটিং এর মডেল আছে। একটু নিচের দিকে যাও। দেখো এখানে, হ্যাঁ দাঁড়াও, এখানেও 4টা পয়েন্ট আছে, এটা তোমরা রিডিং দিবা, ঠিক আছে? সেম জিনিসই, মানে এখানে হচ্ছে একটা জিনিস একটু কম আছে। আগেটা 6টা প্রবলেম পড়ছো, এখানে হচ্ছে এটা তোমরা আইডেন্টিফাই করবা যে কোন প্রবলেমটা এখানে নাই, তারপর কম্পেয়ার করবা যে কোনটা বেশি। এমনি তো বলেই ফেলেছো যে হচ্ছে অমিটিংটা হচ্ছে বেশি মানে প্রবলেমেটিক, বাট কেন তুমি এই কনসিকুয়েন্সের লেভেলগুলো দেখলেই বুঝবা। আগেরটাই আমরা পাইলাম হচ্ছে 6টা কনসিকুয়েন্স, এখন তুমি পাচ্ছ 4টা। এই 4টা আর 6টার মধ্যে মিলাই দেখবা যে কোনটা নাই, ঠিক আছে? এই 4টাও করতে হবে, এটা তোমরা রিডিং দিবা। এখন দেখো যে এই যে আমার কনসিকুয়েন্সেস গুলো হইলো, এটাকে আমি কিভাবে সলভ করব, এই প্রবলেমটাকে আমি কিভাবে ডিটেক্ট করব। একটা মডেলের মধ্যে আবার বা একটা ইকুয়েশনের মধ্যে আমার স্পেসিফিকেশন এররটা আছে কি নাই, ঠিক আছে? এটা একটা স্পেশাল একটা টেস্ট আছে যেটাকে আমরা বলছি রামজে রিসেট টেস্ট। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা কোনো না কোনো টেস্ট পাচ্ছ, সো এই টেস্টের নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কোন প্রবলেমের জন্য কোন টেস্টটা আমরা করছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ জিজ্ঞেস করে যে স্পেসিফিকেশন এররটা বোঝার জন্য আমি কোন টেস্টটা করব, তুমি তো এইভাবে বলতে পারতেছো যে এই যে অমিটিং ভেরিয়েবল, আন্ডারফিটিং ভেরিয়েবল এগুলো দেখে বলতে পারছো, বাট আরো সহজ করে দেখার জন্য একবারই হচ্ছে একদম আছে কি নাই ভালো মতো বোঝার জন্য আমরা অনেক ধরনের টেস্ট করে থাকি। এর মধ্যে এখানে হচ্ছে একটা বিখ্যাত টেস্ট আছে যেটার নাম হচ্ছে রামজে রিসেট টেস্ট। এটা অবশ্যই পরীক্ষায় আসবে। যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়
এই রামজে রিসেট টেস্টের স্টেপগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। ফোর 479 পেজে যাও, 479। হ্যাঁ, এই যে দেখো নিচের দিকে দেখো রামজে রিসেট টেস্ট, আর একটু উপরে ওঠাও। সো এটা হাইলাইট করে রাখো, এই পোর্শনটা পড়তে হবে, ঠিক আছে? সো ধরে আমরা প্রত্যেকটা কিছু টেস্ট করার আগে একটা হাইপোথিসিস আমরা ধরে নেই। তো আমার এখানে ধরে নাও নাল হাইপোথিসিস হচ্ছে যে আমি যে মডেলটা বা যে ইকুয়েশনটা করতেছি সেই ইকুয়েশনের মধ্যে কোনো ধরনের স্পেসিফিকেশন এরর নাই। তার মানে কি নাল হাইপোথিসিসটা কি হবে? নো স্পেসিফিকেশন এরর। আর অল্টারনেটিভটা কি হবে? যে স্পেসিফিকেশন এরর আছে। তোমরা কি আমার কথা শুনতেছো? ম্যাম এটা আরেকটু রিপিট করবেন? আচ্ছা, এই যে স্পেসিফিকেশন এররের কথা বলছি, এটাকে হচ্ছে তুমি কিভাবে টেস্ট করে বুঝবা যে আমার এই মডেলের মধ্যে অথবা এই ইকুয়েশনের মধ্যে আমার স্পেসিফিকেশন এরর আছে অথবা নাই, এটা বুঝবা কিভাবে? সেটা বোঝার জন্য হচ্ছে আমার এখানে একটা টেস্টের নাম বলা আছে। আমরা যেরকম প্রত্যেকটা প্রবলেম ডিটেক্ট করার জন্য বিভিন্ন টেস্ট পড়েছি, একটু আগে কি বললা অটো কোরিলেশনের জন্য? ওয়াটসন টেস্ট ম্যাম। ডারবিন ওয়াটসন টেস্ট। ওকে, জি ম্যাম। সো এইরকম ভাবে স্পেসিফিকেশন এরর দেখার জন্য আমাদের আরেকটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে রামজে রিসেট টেস্ট, ঠিক আছে? এখন এই টেস্টটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা টেস্টেরই অনেকগুলো স্টেপ আছে, তো এটারও কিছু স্টেপ আছে। নিচের দিকে যাও তো, পরের পেজে যাও। এই যে দেখো স্টেপ আছে 1 2 3 4, কয়টা স্টেপ দেখি? 4টা। ওকে, সো এই স্টেপগুলা আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা কিভাবে আমি এই কি বলে এটাকে, এই টেস্টটাকে রান করাবো, ধাপে ধাপে ভাগ করেছে। ওকে, এই টেস্টে যাওয়ার আগে আমরা একটা হাইপোথিসিস সেট করে থাকি। এই টেস্টটাও তো একটা হাইপোথিসিস টেস্ট নাকি? ইকোনোমেট্রিক্সে যতগুলো টেস্ট আমরা পড়েছি সবগুলাই কিন্তু হাইপোথিসিস টেস্ট। আচ্ছা, এখন যদি আমি হাইপোথিসিস বলে থাকি তাহলে আমার এখানে একটা নাল হাইপোথিসিস আছে আর একটা কি অল্টারনেটিভ আছে। তো আমার নালটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে নাল হাইপোথিসিস মানে হচ্ছে এই মডেলে অথবা এই ইকুয়েশনে কোনো ধরনের স্পেসিফিকেশন এরর নাই। তাহলে কি নিচ্ছি? নো স্পেসিফিকেশন এরর। অল্টারনেটিভটা কি হবে? স্পেসিফিকেশন এরর। স্পেসিফিকেশন আছে। ওকে, ঠিক আছে, স্পেসিফিকেশন এরর আছে। ওকে, এখন আমি এই টেস্টটা করব, করার পরে যদি রিজেক্ট করে ফেলি তাহলে আমার কি হবে? লাস্টে তো আমরা ডিসিশন নেই টেস্ট করার পরে, যদি রিজেক্ট হয়ে যায় তখন কি নাল হাইপোথিসিসটা রিজেক্ট না? স্পেসিফিকেশন আছে। এরর আছে ম্যাম। আছে। আর যদি রিজেক্ট না করতে পারে তাহলে হচ্ছে নাই। জি ম্যাম। তো একটু দাঁড়াও, এক মিনিট, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখন টেস্টের স্টেপগুলোতে যাই যে কিভাবে টেস্টটা করলো। তো এক নাম্বারটা দেখো যে হচ্ছে কি করছে, একটা মডেল তারা নিচ্ছে, সেই মডেলের হচ্ছে আমরা কি ওয়াই তো পেয়েছি, রিগ্রেশন যখন রান করাই ওয়াই তো থাকে, অবশ্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ওকে, সেটাকে আমি এস্টিমেট করে নিয়েছি, দ্যাটস মিন ওয়াই হেড করেছি। তোমরা একটু উপরের দিকে গেলে ইকুয়েশন দুটো পাবা, ঠিক আছে? এই বইয়ে একটু দেখবা। প্রথম হচ্ছে নরমাল একটা ইকুয়েশন আছে, সেটাকে আমি এস্টিমেট করেছি, মানে দ্যাটস মিন এসআরএফ করেছি। আমার কথা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? এটা বললাম, এটা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ম্যাম। বুঝছি ম্যাম। দ্যাটস মিন এস্টিমেটেড ইয়াটা নিব, আমি এস্টিমেটেড রিগ্রেশনটা নিব। আমার যদি এস্টিমেটেড ছাড়া রিগ্রেশন আমি নেই
সেটাকে আমি কি করব, ফার্স্ট স্টেপে হচ্ছে আমাকে রিগ্রেশনটাকে রান করানো, এস্টিমেট করে নেওয়া, দ্যাটস মিন ওয়াই হেড করে নেওয়া। ওকে, তারপর দেখো আমি কি করব, এই যে এস্টিমেটেড যে রিগ্রেশনটা আমি করলাম, একবার এস্টিমেট করলাম, সেটাকে আমি রান করাবো, আবার রান করাবো। রান করাইয়া কি করব, এই যে আমার ওয়াই হেড ছিল এটার মতো আমি আরো কিছু এডিশনাল রিগ্রেশন আমি অ্যাড করব। আমি যে ওয়াই হেডটা নিয়েছিলাম এটার মতো আমি কি করব, আরো কয়েকটা রিগ্রেশন নিব। দেখো ইকুয়েশন দেখো 13.47, দেখো ওয়াই হেড 2 নিয়েছে, 3 নিয়েছে। সো আমি কিছু রিগ্রেশন হচ্ছে কি অ্যাড করছি। এতটুকু কি বুঝছো? প্রথম হচ্ছে আমি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি আগে এস্টিমেট করব। ওকে, এস্টিমেট করার পরে আমি রিগ্রেশনটা নিয়েছিলাম সেটাকে আবার রান করাবো। রান করিয়ে এই এস্টিমেটের মতো আমি আরো কয়েকটা কি করব, রিগ্রেশন অ্যাড করব। যেহেতু তুমি হচ্ছে y1 এস্টিমেট করছো, তারপরে কি y2 y3 যদি আরো লাগে y4, সরি y হেড হতে হবে, কিন্তু এস্টিমেট হতে হবে। এস্টিমেটেড তুমি হচ্ছে আরো কয়েকটা রিগ্রেশন তুমি অ্যাড করেছো। এখন তোমার যদি দুইটা প্রয়োজন হয় তুমি এখানে দেখো y2 হেড এবং y3 হেড নিয়েছে, যদি আরো লাগে তুমি আরো নিবা। বাট এইরকম ফর্মেটে নিতে হবে। কি রকম ফর্মে? এস্টিমেটেড ফর্মে নিতে হবে। ক্লিয়ার? এই দুইটা স্টেপ কি ক্লিয়ার? জি ম্যাম। সবাই বুঝছো? এটা কিন্তু পরীক্ষায় আসবে। মানে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় অবশ্যই এই প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে একটা রিগ্রেশন নিলাম, তারপর সেটাকে আমি এস্টিমেট করলাম। ওকে, দেন হচ্ছে মেইন যে রিগ্রেশনটা ছিল সেটাকে আমি রান করাইলাম। রান করাতে যায়া হচ্ছে আমি কি করলাম, এস্টিমেটেড আরো কিছু রিগ্রেশন অ্যাড করলাম। কিরকম ফর্মে? আমি যে 1 নাম্বার ফর্মে ওয়াই হেডটা বের করেছি, এইরকম ফর্মে আরো কিছু রিগ্রেশন আমি ইকুয়েশনে কি করলাম, অ্যাড করলাম। এখানে y2 হেড y3 হেড নিলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার স্টেপে যে হচ্ছে আমরা আর স্কয়ার বের করব। একটা হচ্ছে আমার আগের মডেলের, আরেকটা হচ্ছে এখন যে আমি রিগ্রেসর অ্যাড করলাম নতুন করে সেটা। তার মানে যেটা হচ্ছে নতুন আমি রিগ্রেসর অ্যাড করে আর স্কয়ার পাবো সেটার নাম দেব হচ্ছে আর স্কয়ার নিউ। আর যে আগে যে তুমি রিগ্রেশনটা নিয়েছিলা সেটা হচ্ছে কি আর স্কয়ার ওল্ড। এতটুকু তো বুঝছো? ওকে, দেন আমরা হচ্ছে এফ টেস্ট করব। দেখো এখানে এফ টেস্টের একটা ফর্মুলা দিয়ে আছে, আর স্কয়ার নিউ মাইনাস আর স্কয়ার ওল্ড, তারপর হচ্ছে কি নাম্বার অফ নিউ রিগ্রেসর। মানে এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে তুমি কি করবা, তোমার এই মানগুলো তুমি বসাবা। বসানোর পরে হ্যাঁ বলো ম্যাম, এগুলোকে শুধু স্টেপগুলো দিব পরীক্ষায়, না এফ ভ্যালুর মান বের করে না দেখে না না, তারপরে খালি পরীক্ষায় স্টেপ করবা, এখানে কোনো মান দিতে হবে না। শোনো, যে কোনো টেস্টে যদি বলে যে স্টেপগুলো বা প্রসিডিউরগুলো লিখো, তখন ওখানে কোনো মান দিতে হবে না, শুধু জাস্ট স্টেপগুলো বলতে হবে। ঠিক আছে? ধরো এরকম কোনো ফর্মুলা থাকলে ফর্মুলাটা লিখতে হবে। ধরো ডি, ডারবিন ওয়াটসনের জন্য ডিএন একটা ফর্মুলা ছিল, ওইটা তুমি লিখতে পারো। আবার এখানে ধরো যে এফ টেস্টের যে ফর্মুলা সেটা তোমাকে লিখতে হবে। এখন যদি ফর্মুলা না লিখো তাহলে আমি বুঝবো কেমনে যে আর স্কয়ার নিউ থেকে ওল্ড মাইনাস করেছো নাকি ওল্ড থেকে নিউ মাইনাস করেছো। সো এই ফর্মুলাগুলো লিখতে হবে, কিন্তু এখানে তোমাকে কোনো এক্সাক্ট মান তোমাকে লিখতে হবে না। জি ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখানে এফ টেস্টে হচ্ছে মানটা বসাইলাম। এখন মান বসানোর পরে এখন তো তোমরা পারোই যে রিজেক্ট করবা নাকি হচ্ছে ইয়া করবা, একসেপ্ট করবা। এখন এফ টেস্টের মান যদি হচ্ছে কি হয়, টেবিল ভ্যালুর থেকে বেশি হয়, তাহলে আমরা কি করি, রিজেক্ট করে দেই, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেই। এফ ক্যালকুলেশনের ভ্যালুর মান যদি আমার টেবিল ভ্যালুর মানের থেকে বেশি হয় তাহলে কি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই। রিজেক্ট করে দেয়া মানে কি, এখানে এরর আছে। এরর আছে। এই প্রবলেমটার জন্য যদি আমি এফ টেস্ট হচ্ছে আমার ক্যালকুলেশন ভ্যালুর মানটা অনেক বেশি আসে টেবিল ভ্যালুর থেকে, তাহলে কি করব, আমি রিজেক্ট করে দিব কাকে, নাল হাইপোথিসিসকে। সো আমার এই প্রবলেমের নাল হাইপোথিসিস কি ছিল, নো স্পেসিফিকেশন এরর। রিজেক্ট করে দেয়া মানে কি, স্পেসিফিকেশন এরর আছে। বুঝা গেছে? সো এই যে 4টা স্টেপ বা 5টা স্টেপ যেগুলো আছে, এই স্টেপগুলো কি পারবা লিখতে? জি ম্যাম। বই লিখতে হবে এরকম না, তুমি কি বুঝছো অ্যাকচুয়ালি কোনটার পর কোনটা হবে স্টেপগুলোতে, এই হুবহু লাইন ধরে লিখতে হবে না।
কিন্তু একটার পর একটা সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম তুমি একটা রিগ্রেশন নিলা, সেটাকে তুমি এস্টিমেট করলা। 2 নম্বরে কি করেছো? ওই এস্টিমেট ফর্মের মতো করে আরো কয়েকটা রিগ্রেশন তুমি এড করেছো। ওকে। তারপর তুমি কি করলা? আর স্কয়ার বের করেছো আগের মডেলের এবং নতুন যে রিগ্রেশন এড করেছো সেই মডেলের। আর স্কয়ার নিউ এবং আর স্কয়ার ওল্ড পাবা। পাওয়ার পরে তুমি কি করবা? এফ টেস্ট করবা। এফ টেস্টের ফর্মুলা আছে, ওইটা দিয়ে তুমি এফ টেস্ট করবা। দেন হচ্ছে তুমি ডিসিশন মেক করবা। তোমার এফ টেস্টটা কি সিগনিফিকেন্ট নাকি হচ্ছে ইনসিগনিফিকেন্ট। যদি তোমার ক্যালকুলেশন ভ্যালু বেশি হয় তাহলে কি হবে? তুমি রিজেক্ট করে দিচ্ছ কাকে? নাল হাইপোথিসিসকে। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার মানেই হচ্ছে আমার স্পেসিফিকেশন এরর আছে। ঠিক আছে? আর যদি মানটা কম আসে তাহলে হবে কি? নাই, স্পেসিফিকেশন এরর নাই। তো এই হচ্ছে আমার রামজে রিসেট টেস্টের স্টেপগুলা। এটা অবশ্যই ভালো মতো পড়বা। সো আরেকটা টপিক আছে, একটু নিচের দিকে যাও তো। এখন মডেল সিলেকশন ক্রাইটেরিয়া একটা টপিক আছে, এটা পড়লে আমাদের শেষ মোটামুটি। কিভাবে তুমি মডেলটাকে সিলেক্ট করবে? একটা ধরো তোমার কাছে অনেকগুলো রিগ্রেশন রেজাল্ট তোমার কাছে দেয়া আছে, এই যে এরকম বক্স তোমার কাছে দেয়া আছে, ওখান থেকে তুমি কিভাবে একটা মডেলকে তুমি সিলেক্ট করবা সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো মডেল সিলেক্ট করার জন্য আমরা কি কি দেখি? কারো কি কিছু মনে আছে? আমরা আর স্কয়ার ভ্যালু দেখি না? আর এর মান যত বেশি হয় মডেলটা তত বেশি কি হয়? হ্যাঁ, না ওইখানে। হ্যাঁ, আর স্কয়ার মান যত বেশি হয় স্প্রেডনেস তত বেশি হয়। আর স্কয়ার মান যত বেশি হয় স্প্রেড তত বেশি হয়। মডেলটা ফিট হবে আর কি ম্যাম। ঠিক তত বেশি হয়। সরি উল্টা বলছি। হ্যাঁ, ওই স্প্রেডটা হচ্ছে তোমার দেখে, এটাকে কি বলে? স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওগুলো দেখে আমরা বলি। আচ্ছা, আর আর স্কয়ার মান যত বেশি হয়, আমরা বলি না যে 0.9 তার মানে কি হাইলি ফিট। যদি 0.5 হয় তাহলে কি কম ফিট, বা 0.2 হয় তাহলে কি ওই মডেলটা কম ফিট হয় আর কি, কম ভেরিয়েশন হয়। আচ্ছা, সো এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা আছে। আর স্কয়ার, অ্যাডজাস্টেড আর স্কয়ার আমরা পড়েছি। আরো দুটো ক্রাইটেরিয়া আছে, একাইকি এন্ড স্কোয়াশ, পরে আমরা দেখছি। দেখো, প্রথম হচ্ছে আর স্কয়ার ক্রাইটেরিয়া। সো আমরা আর স্কয়ার মানটা দেখে আমরা বলতে পারি যে মডেলটা কতখানি ফিট। কিন্তু আবার একই সাথে আমরা আর স্কয়ারে কিছু প্রবলেম দেখেছিলাম না, যে আমরা যত বেশি ভেরিয়েবল অ্যাড করি আর স্কয়ার মান তত বেশি বাড়তে থাকে। এখন তোমার ভেরিয়েবলটা কি কাজের নাকি অকাজের সেটা ম্যান্ডেটরি না। তুমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়াতে থাকলেই আমরা দেখছি যে আর স্কয়ারের মানটা বাড়তে থাকে। সো এই কারণেই তো আমার অ্যাডজাস্টেড আসলো। মনে আছে কিনা? 7 নম্বরে পড়েছিলাম মনে হয়, 7-8 চ্যাপ্টারে পড়েছিলাম। জি ম্যাম। হ্যাঁ, সো আমরা আর স্কয়ারের ভ্যালু দেখে বুঝতে পারি যে একটা মডেলের কতখানি ফিট। কিন্তু আর স্কয়ারের মধ্যে আমার কিছু প্রবলেম ছিল। যতই আমি ভেরিয়েবল অ্যাড করি ততই আমার আর স্কয়ারের মান বাড়তে থাকে। মানে এটা ছিল নন ডিক্রিজিং ছিল, শুধুমাত্র ইনক্রিজ করতো। তাইলে আমি যদি একটা ইররিলেভেন্ট ভেরিয়েবল অ্যাড করি তাহলে তো আমার হচ্ছে রেজাল্টটা হচ্ছে ভায়োলেট করছে। সো ইররিলেভেন্ট ভেরিয়েবল যাতে আমরা অ্যাড না করতে পারি সেই জন্য আমাদের আরেকটু হার্শ পেনাল্টি দেওয়ার জন্য আসছিল অ্যাডজাস্টেড আর স্কয়ার। মনে আছে কিনা তোমাদের? একটু রিকল করার চেষ্টা করো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো প্রথম হচ্ছে আমরা আর স্কয়ার দেখি, তারপর হচ্ছে আমরা দেখি অ্যাডজাস্টেড আর স্কয়ার। ঠিক আছে? অ্যাডজাস্টেড আর স্কয়ার কি ভ্যালুটার মান একটু কম আসে, আর স্কয়ার যতটুকু আসে মান তার থেকে একটু কম আসে। তাহলে অ্যাডজাস্টেড আর স্কয়ারটা আরো ভালো তোমাকে আরো ভালো তোমাকে রেজাল্ট দিবে। হ্যাঁ, তুমি আরো কিভাবে বুঝবা যে এই মডেলটা ঠিক কিনা? সো আর স্কয়ার যদি অ্যাডজাস্টেড আর স্কয়ার না থাকে মডেলে দিয়ে, তখন তুমি আর স্কয়ার দেখবা। ওকে, তারপর দেখবো অ্যাডজাস্টেড আর স্কয়ার। আচ্ছা, এই যে দুইটা ভ্যালু দেখছি, এই দুইটার ভ্যালু কি কম হলে ভালো না বেশি হলে ভালো? হ্যাঁ, সো আর স্কয়ারের ভ্যালু অথবা অ্যাডজাস্টেড আর স্কয়ার ভ্যালুর মান যত বেশি হবে তত বেশি মডেলটা আমার ফিট। ঠিক আছে? এখন পরের পেজে যাও তো। আর এই ইকুয়েশনগুলো তো ব্যাখ্যা করতে হবে না, ইকুয়েশনগুলো তো তুমি জানো। হ্যাঁ, আর স্কয়ার ইকুয়েশন কেমনে পাইলাম, অ্যাডজাস্টেড আর স্কয়ার কিভাবে পেয়েছি, জানো না এগুলা? জি জি ম্যাম। ম্যাম। Yes, ma'am. এরপরে দেখো আরেকটা ক্রাইটেরিয়া দিয়ে আছে, একাইকি ইনফরমেশন ক্রাইটেরিয়া, এআইসি। এটা হচ্ছে আরো বেশি হার্শ পেনাল্টি দেয়। হ্যাঁ, একটু আগে যেরকম আমরা দেখছিলাম যে অ্যাডজাস্টেড আর স্কয়ারে আমি ইচ্ছা মতো ভেরিয়েবল অ্যাড করতে পারবো না।
হ্যাঁ, আমার ইররিলেভেন্ট ভেরিয়েবল অ্যাড করা যাবে না। তো এটা হচ্ছে আরো বেশি পেনাল্টি তোমাকে দিয়ে দেয় যে না, মানে ওটার থেকে আরো বেশি কঠোর, সোজা কথা। তো এখানে দেখো একটু সুবিধা আছে যে আমার স্যাম্পলের বাইরেও আমি আউট অফ স্যাম্পলেরও হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, আউট অফ স্যাম্পলের যদি আমি করি তাহলেও আমি এখানে পাবো। আরেকটা আছে নেস্টেড অ্যান্ড নন নেস্টেড মডেল। যদি এরকম হয় নেস্টেড এবং নন নেস্টেড মডেলও থাকে, সেক্ষেত্রেও তুমি এই কি বলে এটাকে, এই মেথড তুমি বা এই ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারবো। এতক্ষণ এই জিনিসগুলো ওখানে ছিল না, এই হচ্ছে একটু ডিফারেন্স। কিন্তু এটা হচ্ছে একটু উল্টা, একা একা ইনফরমেশনের মানটা যত ছোট হবে তত বেশি মডেলটা ভালো। আর স্কোয়ার অ্যাডজাস্টেড আর স্কোয়ার কি, যত বেশি বড় হবে মানটা তত বেশি ভালো। আর একাই কি আর আরেকটা হচ্ছে স্কোয়ার, এই দুটার মান যত বেশি কম হবে তত বেশি ভালো হবে, মডেলটা তত বেশি ফিট হবে। তো এই দুটা প্রায় কাছাকাছি, একটা থেকে আরেকটা পেনাল্টি জাস্ট বেশি। বুঝা গেছে? ধরো তোমাকে দুইটা বক্স দিয়ে আছে, দুইটা রিগ্রেশনের রেজাল্ট তোমাকে দিয়ে আছে, তুমি দেখলা যে দুইটা বক্সের মধ্যেই আর স্কোয়ারের মান দুইটা মডেলেরই সমান, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান দুইটা মডেলেরই সমান। তারপর দেখলা স্কোয়ারস ইনফরমেশন ক্রাইটেরিয়া, সেটার মানও দুইটা মডেলের সমান। তাহলে তোমার বাকি থাকলো কি? তুমি আর কোন ক্রাইটেরিয়া ফলো করবা? তখন তুমি এই একই ইনফরমেশন ফলো করবা, ফলো করে দেখবা যে যেটার মান ছোট, যে মডেলটার মানটা ছোট আসছে সেই মডেলটা তুমি সিলেক্ট করবা। বুঝা গেছে? আবার যদি এরকম হয় বাকিটার মান সবগুলোর সেম, তাহলে তুমি দেখবা স্কোয়ারস ইনফরমেশন ক্রাইটেরিয়া, যেটাই ডিফারেন্ট থাকবে সেটাকে তুমি তখন দেখবা। তো মেইন ডিফারেন্স কি, আমার আর স্কোয়ার অ্যাডজাস্ট আর স্কোয়ার মান হচ্ছে বড় হয়, ছোট থেকে বড়র দিকে যায়। ঠিক আছে, আর এটা কি, এই দুইটার মান হচ্ছে যত বেশি ছোট হবে তত বেশি মডেলটা ফিট। ভালো। ক্লিয়ার? জি ম্যাম। এরকম প্রশ্ন হতে পারে, সরাসরি বলতে পারে যে মডেল সিলেকশনের ক্রাইটেরিয়া গুলা কি কি, তখন এই চারটা তোমরা বলতে পারো। অথবা এরকম হতে পারে প্রশ্নটা দুইটা মডেল তোমাকে দিয়ে দেয়া আছে, এখান থেকে কম্পেয়ার করতে বলা হবে যে কোন মডেলটা ফিট, তোমার মতামত দাও। পারা যাবে? জি ম্যাম। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, এই পর্যন্ত আমাদের সিলেবাস থাকবে। তো এরপরে তোমাদের যে টুকটাক প্রবলেম হবে সেগুলো হচ্ছে আমি এদের মধ্যে হচ্ছে টুকটাক ক্লাস নিয়ে সলভ করে দিব। মোটামুটি আমাদের সিলেবাস শেষ আজকে। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা আজকে যা পড়াইলাম, বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ম্যাম, পয়রা নিলে পরে ম্যাম আমার বলা যাবে। এর থেকে সহজ করে আর কেউ বুঝাতে পারবে না। ঠিক আছে, তোমরা যদি আজকে না বুঝে থাকো, আমি কিন্তু কোনো ইকুয়েশন ব্যাখ্যা করি নাই, আমি জাস্ট বলে গেছি যে এটা হলে কি হয়, ওটা হলে কি হয়। এবং স্পেশালি হচ্ছে অটো কোরিলেশনের চ্যাপ্টারটাতে খুব একটা ইকুয়েশন তোমাদের কিছু পড়তে হবে না। যে কয়েকটা কথা বলছি ওই কয়েকটা, যে কনসিকুয়েন্স কিভাবে ডিটেকশন করি, আর যেটা মানে ইম্পর্টেন্ট টেস্টগুলা ওটা আমি বলে দিয়েছি। যেরকম এই চ্যাপ্টারে হচ্ছে রামজে ডিসেট টেস্টের কথা বলছি, এটা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো টেস্ট আছে। ধরো ম্যাক্সিমাম লাইকলিহুড টেস্ট আছে, আরো অনেকগুলো টেস্টের নাম আছে, বাট ওইগুলো হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। এই রামজে ডিসেট টেস্টটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই বারবার আসবে দেখবা। তাহলে হচ্ছে আমরা কভার করলাম কত নাম্বার থেকে, কত নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম? 7 থেকে 12-13 ম্যাম আজকে 13 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা 7, 8 পরীক্ষা নিয়েছিলাম না? 7, 8, 10, তাই তো? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। তাহলে এখন বলো যে তোমরা কোন কোন চ্যাপ্টারের উপর দিবা? দুইটা চ্যাপ্টার অবশ্যই দিতে হবে। ম্যাম লাস্ট দুইটা যেটা আজকে পড়ানো আজকে হয়েছে। দুইটা দিই ম্যাম। 9 নাম্বার চ্যাপ্টারটা পরীক্ষা দিলে মনে হয় ভালো হতো তোমাদের। ম্যাম আজকে যে দুইটা পড়াচ্ছে সে দুইটা দিই। 9 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু ডামি ভেরিয়েবল, কারণ তোমরা পরীক্ষা দিলে কিন্তু তোমাদের একটা মানে কি হবে, এক্সারসাইজ হবে। হ্যাঁ, 9 নাম্বার চ্যাপ্টারটা দেখো তো। হ্যাঁ, আজকেটাও দিও। আজকে লাস্টের চ্যাপ্টারটা কত নাম্বার? 13। জি ম্যাম। 9 আর 13 এই দুটো চ্যাপ্টারের উপর পরীক্ষা দাও। জি ম্যাম, এটাই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, কারণ হচ্ছে 9 নাম্বারটা যদি প্রশ্ন তোমরা না বুঝো, মানে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ফাইনালটা খারাপ হবে। তো 9 থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। আমি একটু বলে দেই, ক্লিয়ার করে দেই।
জি ম্যাম 9 এবং 13 ভালো হয়। হ্যাঁ শোনো, মাল্টি কোঅর্ডিনেটর থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে 9 নাম্বারটা কি ছিল? ডামি ভেরিয়েবল অ্যাপ্রোচ মনে হয়, না এরকমই ছিল না নামটা? আমার ঠিক মনে নাই। ডামি ভেরিয়েবল ছিল। জি ডামি ম্যাম ভেরিয়েবল। জি ম্যাম 9, 10, 11, 12, 13 এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবেই। তোমাদের ফাইনালে প্রশ্ন হয় কয়টা? 8টা না? 8টা জি ম্যাম। প্রশ্ন হয়। 8টা প্রশ্ন হয়। তো তুমি যদি এই 5টা টপিক ভালো মতো পড়ো তাহলে তোমার কিন্তু 5টা কন্টেন্ট একদম ক্লিয়ার, মানে 5টা প্রশ্ন তুমি পাবা। ম্যাম মিসড কোশ্চেন হবে না, মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা একটা করে হইতে পারে? না প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা হবে। মিক্স হতে 9, পারে 10, 7, 8 মিলায় হচ্ছে একটা মিক্স হতে পারে 7, 8, কারণ ওইগুলো ছোট চ্যাপ্টার, মানে অল্প অল্প জিনিস তোমরা পড়েছো। জি ম্যাম। আর আর 9, 10, 9, 13 এগুলো হচ্ছে মিক্স হবে না। 9, 10, 11, 12, 13। হ্যাঁ 9, 10, 11, 12, 13 এগুলা মিক্স হবে না। 7, 8 এর প্রশ্ন হচ্ছে খুব ছোট প্রশ্ন। এমন হতে পারে ধরো 7 থেকে একটা প্রশ্ন, যেরকম ধরো আর স্কয়ার অথবা অ্যাডজেসেন্ট আর স্কয়ার কোনটা বেটার, এটা ধরো 10 নাম্বার প্রশ্নে 10 নাম্বার চ্যাপ্টারে এ থাকলো, তো পারা যাবে না? জি ম্যাম পারা যাবে। জি ম্যাম তো 7, 8 তো একদম সিম্পল কিছুই, মানে টুকটাক একটা দুটো প্রশ্ন তোমরা করেছো। স্পেশালি 9 থেকে 13 স্পেশালি এই কয়টা চ্যাপ্টার পড়তেই হবে। আবার কোনো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন পেয়ে যেতে পারো। তো যেগুলো আমরা একটু ইন ডিটেইলসে পড়েছি বা যে চ্যাপ্টারগুলো একটু বেশি বড়, সেগুলো হচ্ছে সেখান থেকে তুমি 2টা প্রশ্ন পেতে পারো। তাহলে আমরা পরীক্ষাটা দেব হচ্ছে 1 তারিখ না? জি ম্যাম। 1 তারিখ পরীক্ষা। 1 তারিখ আমার ক্লাস টাইমটা কখন? সিয়ারা কোথায়? ক্লাস টাইম কখন রবিবার? ম্যাম 9টা। হ্যাঁ 9টায়। না ম্যাম 2টায়। ম্যাম 2টায়। 1 তারিখ 2টাই ক্লাস নেই। 1 তারিখে রবিবার। আচ্ছা 2টায়, ঠিক আছে। তাহলে হচ্ছে 2টায় হচ্ছে আমাদের পরীক্ষা থাকলো 1 তারিখ। আর তো কিছু বলার নাই। আর যদি কোনো সমস্যা হয় 9 নাম্বার চ্যাপ্টারে, তাহলে হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো। এর মাঝখানে যদি সম্ভব হয় অনলাইনে ক্লাস নিয়ে দিব, যদি রিভিউ করার প্রয়োজন হয়। জি ম্যাম একদিন একটু রিভিউ করলে আর একটু ভালো হতো। ধরো এখন পারবো না, ট্যুরের পরে এসে অথবা ট্যুরে থাকাকালীন অবস্থায়, ঠিক আছে, তখন নিয়ে দিব। জি ম্যাম ধন্যবাদ ম্যাম। জি ঈদের ম্যাম। আগে আমি চেষ্টা করব, ঠিক আছে। তোমাদেরটা তো তাও শেষ করতে পেরেছি, সেকেন্ড ইয়ার আমার পুরোটাই বাকি, ওদেরকে টাইম দিতে হবে। ফোর্থ ইয়ার আর তোমাদেরটা মোটামুটি অনলাইনে আমি কভার করতে পেরেছি, ওদেরটা হচ্ছে একদমই সেকেন্ড ইয়ার একদমই মানে কিছুই হয় নাই। সো ওদেরকে একটু টাইম দিতে হবে। আর তোমাদের পরীক্ষা যদি 16 তারিখ থেকে হয়, ঈদের মাঝখানে, তো আমি আবার অনলাইনে নিয়ে হচ্ছে যদি সম্ভব হয় আবার একটা রিভিশন দিব। ঈদের যে বন্ধটা আছে তখন হচ্ছে রাতে ক্লাস নিয়ে, অথবা তোমাদের যে কন্টেন্ট গুলো বুঝতে সমস্যা, সিআর কে যদি একটু মার্কিং করে দাও যে এই টপিক গুলো মানে আরেকটু একটু আলোচনা করার জন্য, অথবা খোলার পর করে যদি পরীক্ষা না হয়, ধরে আমার তো মনে হয় 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পরীক্ষা হওয়া উচিত। মানে 16 তারিখ থেকে শুরু না করে তোমাদের খোলা হবে 15 তারিখ না 14 তারিখ? ম্যাম 14 তারিখ খোলা। 15 তারিখ খোলা, এসেই পরীক্ষা দিতে বসবা, এটা খুব বেশ মানে ইয়া না। জি ম্যাম একটু প্রেশার হয়ে যায়। অ্যাটলিস্ট 4-5 দিন পরে হচ্ছে আমার মানে আমার কাছে মনে হয় না, আমি স্টুডেন্ট লাইফে এরকম ফেস করেছি যে একদম খোলার পরই হচ্ছে পরীক্ষা দেয়া। তো এখন জানি না তোমাদের মানে রুটিনটা কিভাবে হবে। যদি ওরকম হয় থাকে তাহলে হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে যেহেতু আমরা 1 তারিখ পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা শেষ করে যদি পসিবল হয় তাহলে একবার শুরু করব, আর 2 তারিখ পারলে নিব। শিওর না, শিওর করতে পারছি না এখনো। আর 3 তারিখ কি বন্ধ নাকি 3 তারিখ ক্লাস হয়ে বন্ধ? 3 তারিখ থেকে বন্ধ। মানে 2 তারিখ ক্লাস হয়ে 3 তারিখ থেকে বন্ধ? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 1-2 তারিখে চেষ্টা করব নেয়ার, তবে কথা দিতে পারছি না। 1 তারিখ তো পরীক্ষা নিব, তারপর যদি পসিবল হয় কিছুটা নিতে পারি, আর না হলে আমি আবার অনলাইনে আবার বলে দিব। ম্যাম পরীক্ষার পরেও আমরা একটু ক্লাস করতে পারি, পরীক্ষা দিয়ে তারপরে। হ্যাঁ সেটাই তো বলছি, 1 তারিখ হচ্ছে পরীক্ষা দিয়ে কিছুটা হচ্ছে বলা যেতে পারে। আবার যদি এরকমও তোমরা ফেস করো যে তোমাদের তো পরীক্ষার আগে বন্ধ থাকে না,
প্রতিটা পরীক্ষার মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে তো? ম্যাম Yes, অল্প ma'am. gap থাকে 2 দিন ম্যাম করে এরকম। পরীক্ষার আগে পড়া খুব হয়ে যায় ম্যাম। না তারপরে যদি মনে হয় যে পরীক্ষা ধরো ম্যাম যদি ইকোনমিক্স পরীক্ষার আগে ধরো মাইক্রো পরীক্ষা আছে, মাইক্রো পরীক্ষা দিয়ে ওই দিন যদি একটু ক্লাস করে যেতে চাও জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম, তাহলে হচ্ছে যদি আমি অনেক গ্যাপ থাকে তাহলে পড়া যাবে না। ঠিক আছে আমি মনে চেষ্টা হয় করব, ঠিক আছে? আমি তো চলা মনে হয় এটাই বুঝি নাই, আবার বলো। আচ্ছা এটা সবার আগে? জি ম্যাম। Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমি আগেই নেওয়ার চেষ্টা করব। আর রুটিন পেলে আমাকে সাথে সাথে দিবে, ঠিক আছে? সিআরের দায়িত্ব, রুটিন হয়ে গেলে আমাকে সাথে সাথে জানাবে। Yes, ma'am. ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ম্যাম ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটু প্রবলেম ছিল 11 অধ্যায় চ্যাপ্টার 11 হ্যাঁ বলো। শেষের দিকে। ম্যাম শেষের একটা অঙ্ক ছিল যে এরকম, যে ম্যাম বলছিলেন যে আমাদের যদি টি ক্যালকুলেশন ভ্যালুটা